বিচ্ছেদের ঠিক ৭ বছর পর প্রাক্তন স্ত্রীকে দেখে ঠোঁটের কোণ ঘেঁষে স্বচ্ছ হাসির রেখা ফুটে উঠল অর্ণবের। প্রাক্তনকে দেখে ঠোঁটে হাসি ফুটে এমন কোনো রেকর্ড কেউ তৈরি করেছে কিনা সেই সম্পর্কে কোনো নির্দিষ্ট তথ্য জানা নেই তার। তবে সে জানে এই হাসি মিথ্যে নয়, স্বচ্ছ এবং ভীষণ প্রাণবন্ত। কোথায় জ্বালাময়ী অনুভূতি হবে, রাগ, ঘৃণা, ক্ষোভ জন্মাবে তা নয়, হচ্ছে ঠিক উল্টোটা। আশ্চর্য! মানুষ জানলে তাকে নির্ঘাত পাবনা ফেরত পাগল বলবে। এখনো দিন, মাস, সময় সবটাই মনে আছে অর্ণবের। স্বর্ণাক্ষরে খোদাই করে যদি জীবনের কোনো স্মৃতি বাঁচিয়ে রাখার সুযোগ পেত, সে হয়তো সেসব স্মৃতিকেই বাঁচিয়ে রাখত। যে স্মৃতিগুলো তার জীবনের অন্যতম বিস্ময় ও ভালো লাগার ভিন্ন এক অধ্যায়ের নাম হয়ে আজও হৃদয় কুঠুরিতে অমলিন হয়ে আছে। মানুষের জীবনে কিছু সুখকর স্মৃতি থাকে, সেই সব স্মৃতি মানুষ আমৃত অন্তরে লালন করে বাঁচতে চায়, ভুলার চেষ্টাই করে না। অর্ণবও তাই। ফেলে আসা দিনের সবকিছু সে মনে রেখেছে। দামি দামি ইরেজার দিয়েও সেসব দিনের গল্প মুছে ফেলা সম্ভব নয়। এজন্য সে কোনোদিনও চেষ্টাই করেনি ভুলে যাওয়ার, বরং এখনও কিছু দামি দামি মুহূর্তকে মনের অভ্যন্তরে ভীষণ যত্নেও আদরে আগলে রেখেছে, যার উপর কোনো ধরনের ধুলো ময়লার আস্তরণ জমতে দেয় না সে। এতগুলো বছর পর আবারও পুরনো স্মৃতি, পুরনো মানুষ তার সামনে আসবে ভাবিনি অর্ণব। পৃথিবী গোল, তাই হয়তো তারা আজ মুখোমুখি। বলছি অর্ণবের প্রাক্তন স্ত্রী মিঠির কথা, যার সাথে বিয়ে হলেও সংসার জীবনের 6 মাসের মাথায় বিচ্ছেদ হয়েছিল। দুজনের ইচ্ছেতেই বিচ্ছেদ নামক শব্দটা এসেছিল সম্পর্কে। কিন্তু কেন এসেছিল? আজ সন্ধ্যের পর চেম্বারে বসে রোগী দেখছিল অর্ণব। সে সময় ছোট একটা বাচ্চাকে কোলে নিয়ে ভেতরে প্রবেশ করলো মিঠি। মিঠি দেখতে তার নামের মতোই সুন্দর। গোলগাল চেহারার এই মিষ্টি মেয়েটাকে অতিরিক্ত চকোলেট খাওয়ার কারণে সে নামের বদলে নিকনেমে ডাকত। এই বদভ্যাসের কারণে অর্ণবই প্রথম তাকে মিঠি নামের বদলে চমৎকার একটা নিকনেমে দিয়েছিল। মিঠি অর্ণবকে দেখলেও চিনতে পারেনি, কারণ তার মুখে মাস্ক ছিল। রোগী দেখার সময় মুখে মাস্ক ব্যবহার করা অভ্যাস অর্ণবের। অর্ণব একজন শিশু বিশেষজ্ঞ। দেশের বাইরে থেকে উচ্চতর ডিগ্রি নিয়ে দেশে ফিরে পুরোদমে ডাক্তারি পেশাকে আঁকড়ে ধরে আছে সে। রোগী যে মিঠির কোলের ছোট্ট বাচ্চা সেটা স্পষ্ট। সে সামনের চেয়ার দেখিয়ে বলল, এদিকটায় আসুন। মিঠি থমকে গিয়ে সামনে দৃষ্টি দিল। একজোড়া মায়াময় চোখের দিকে তাকিয়ে মুখে হাত রেখে কি যেন ভাবল। এরপর ডক্টরের নাম খেয়াল হাতেই ঠোঁটে অবাক করা হাসি ফুটিয়ে বলল, ও মাই গড, এটা আপনি? আমি ভেবেছিলাম আর রাফির নামে এই ডক্টর অন্য কেউ। চেহারা না দেখেও মিঠি এবার তাকে চিনতে পেরেছে। এটা অর্ণবের জন্য একটা বিরাট বিস্ময়। সে মুখের মাস্ক খানিকটা নামিয়ে ছোট্ট বাচ্চার দিকে খেলনা বাড়িয়ে দিয়ে বলল, মনে আছে তাহলে? মিঠি ঠোঁটে প্রাণোজ্জ্বল হাসি ফুটিয়ে বলল, আপনাকে বলবো আমি? এ যে অসম্ভব, মিস্টার অর্ণব আর রাফি। অর্ণব পিছনে ফিরতে চাইল না, তাই স্পষ্ট কণ্ঠে বলল। দিনকাল কেমন যাচ্ছে? মুখ ফসকে বেরিয়ে আসা চকোলেট শব্দটা সম্পূর্ণ স্পষ্ট হওয়ার আগেই ঠোঁট চেপে ধরল অর্ণব। সম্পর্ক ভাঙ্গনের সাথে সাথে অধিকার ও আধিপত্য কমে এসেছে, যদিও তাদের সম্পর্কে এসব কিছু ছিলই না। যা ছিল সব টেলিভিশনের পর্দায় দেখানো নাটক, সিনেমার মতো সাজানো গোছানো কাল্পনিক ও মিথ্যে অভিনয়ের দৃশ্য, যেগুলো এখন মনে করে দুঃখিত হওয়ার কোনো মানেই হয় না। মিঠি ঠোঁটে হাসি ফুটিয়ে বলল, কেটে যাচ্ছে ভালো মন্দ মিলিয়ে। জড়তা সরিয়ে অর্ণব, মেয়ের বয়স কত? 1.5 বছর হয়নি এখনো। নাম কি? মিশু বিনতে নুহাস। খুব সুন্দর নাম। ওর বাবা এখন কি করছে? মিঠির প্রাণোচ্ছল হাসিটা হঠাৎ করে মিইয়ে গেল। সে ইচ্ছাকৃতভাবে এই চ্যাপ্টার এড়িয়ে যেতে বলল, ওকে একটু দেখুন না, ভীষণ অসুস্থ। এই যে ওর ছোট্ট শরীর, ওটুকু শরীরে এমন কোনো জায়গা নেই যেখানে চাকা চাকা হয়নি। গতকালই খেয়াল করেছি, আজ দেখি বেড়ে গেছে। অর্ণব বুদ্ধিমান ও ভীষণ স্পষ্টবাদী ছেলে, সে সাথে ম্যাচিউর ও ব্যক্তিত্ববান। মানুষের মনে কখন কি চলে সেটা না বুঝলেও এই মিঠিকে সে খুব ভালো বোঝে। 6 মাস খুব কম সময় মোটেও নয়। এখনও তার এড়িয়ে যাওয়া, লুকিয়ে যাওয়ার ব্যাপারটা বুঝতে পেরে নিজেও ওই টপিকে এগোতে চাইল না। ছোট্ট মিশুকে চেক আপ করে কিছু ঔষধ লিখে দিয়ে অর্ণব বলল, এগুলো 3 দিন কন্টিনিউ করুন, এরপর যদি না সারে নিয়ে আসবেন আবার। আশা করছি সেরে যাবে। থ্যাংক ইউ। মিঠি ঝটপট বাচ্চাকে কোলে নিয়ে চেম্বার ত্যাগ করলো।
তার এই পালাই পালাই আচরণ দেখে চিন্তিত মনে কিছু একটা ভাবলো অর্ণব। এরপর মাথা থেকে 7 বছর আগের স্মৃতিকে ঝাড়া দিয়ে ফেলে রিল্যাক্স হতে মায়ের নম্বরে ডায়াল করলো। মেয়েকে নিয়ে বাড়ি এসে ওষুধ খাইয়ে তাকে আগে ঘুম পাড়িয়ে রাখলো মিঠি। এরপর নিজে রান্নাবান্না গুছাতে গিয়ে দেখলো তার মা ফাতেহা বেগম আগে থেকেই রান্নার ঝামেলা শেষ করে ফেলেছেন। মিঠি মায়ের কাছে যেতেই তিনি জানতে চাইলেন, ডাক্তার কি বলল? সারবে তো? বাচ্চাটা এত দুর্বল দেখতে ভালো লাগছে না। ডাক্তারের কথা বলাতে অর্ণবের হাস্যজ্জ্বল মুখটা দু চোখের পর্দায় ভেসে উঠল মিঠির। আনমনেই হেসে উঠল। এখনো আগের মতোই আছে, একটুও বদলায়নি। কিছু মানুষ এমন কেন, এত ভালো, এত উদার। এইটুকু বিড়বিড় করে উত্তর দিল। বললে তো সেরে যাবে, না সারলে 3 দিন পর আবার যেতে হবে। আচ্ছা, ওর অ্যালার্জি হলো কি করে বলো তো? আমার তো এই ধরনের সমস্যা কোনো কালেই ছিল না। এইটুকু বলেই ফাতেমা বেগমের থমথমে দৃষ্টির দিকে তাকিয়ে ফুঁসে এলো মিঠি। পরিস্থিতি স্বাভাবিক করতে ঝটপট বলল, দেখি সরো, খাবার সাজাই। উফ, এত খিদে পেয়েছে আমার। মা মেয়ে মিলে খাবার শেষ করলেন ঠিকই, কিন্তু পুরো সময়টায় কেউ আর কোনো বিষয় নিয়ে কথা তুললেন না। মিঠিও মাকে যথেষ্ট এড়িয়ে ঘুমাতে চলে এলো। মেয়ের পাশে শুয়ে এঘাতে তাকে আগলে নিয়ে কপালে ঠোঁট ছুঁয়ে বলল, তুই আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন মা। রব তোকে সুস্থতা দান করুক, দ্রুত দীর্ঘায়ু জীবন দান করুক তোকে। চোখ বন্ধ করলেও ঘুম এলো না চোখে। থেকে থেকে বারবার অর্ণবের চেহারাটা ভাবছে, ও কি বিয়ে করেছে আবার? সুখী হয়েছে তো? এমন মানুষ খুব করে সুখ ডিজার্ভ করে। আচ্ছা, তখন কি বলতে চাইছিল অর্ণব? চকোলেট বলে ডাকতে চাইছিল। এত বছর পরেও ডাকটা ভুলেনি সে। কেন ভুলেনি? কি দরকার ছিল মনে রাখার? যে নেই তার স্মৃতি বাঁচিয়ে রাখার দরকার কি? নিকনেম স্মরণে রাখার দরকার কি? অর্ণব আস্ত পাগল। প্রশ্নে প্রশ্নে মনটা ভার হয়ে উঠলেও নির্দিষ্ট কোনো উত্তর খুঁজে পেল না মিঠি। পিছনের দিনগুলো মনে করে দীর্ঘশ্বাস ছেড়ে মনে মনে আওড়ে গেল। আমাকে ক্ষমা করে দিন, আমি আপনার সাথে ভীষণ অন্যায় করেছি। 10টার পর বাসায় ফিরে ফ্রিজে রেখে যাওয়া খাবার ওভেনে গরম করে খেতে বসলো অর্ণব। এখানে সে একাই থাকে। বাবা মা গ্রামে থাকেন, ছোট ভাই ও ভাইয়ের বউয়ের সাথে। তার উপর ভীষণ অভিমান, তাই জেদ দেখিয়ে ছেলের থেকে দূরে আছেন। অর্ণব অবশ্য এত জেদ খুব একটা গায়ে মাখে না কোনোদিন। তার যা মন চায় সে সেটাই করে, আর এসব করে অভ্যস্ত। আজ খাবার মুখে নিতে গিয়ে আবিষ্কার করলো ভিতরে একটা অদ্ভুত যন্ত্রণা হচ্ছে। এই যন্ত্রণা তার অস্তিত্বের সাথে মিশে গিয়েছে একদম। এই কেমন জীবন? কেন এমন? কেন তার সবকিছু থেকেও কিচ্ছু নেই? এই যে এই ফ্ল্যাট, এই রান্নাঘর, এই ডাইনিং, ড্রয়িং রুম, বাড়ির ছাদ, এমনকি তার বেডরুম, সবকিছুই তো মিঠির দখলে ছিল। সবকিছুতেই তো মেয়েটা নিজের অধিকার ধরে রেখে গোটা ঘরের প্রতিটা কোণায় প্রাণের সঞ্চার ঘটিয়েছিল। কেন সেই প্রাণকে নিষ্প্রাণ করে চলে গেল সে? থাকতে পারতো না? একটু মানিয়ে নিয়ে পারতো তো? মনের সাথে দ্বন্দ্ব করতে গিয়ে অর্ণব উপলব্ধি করলো মিঠিকে সে সব দিতে পারলেও সুন্দর একটা সংসার দিতে পারতো না। যেখানে মনের টান নেই সেখানে ঘর হওয়াও তো আকাশচুম্বী চিন্তা ভাবনা। মিঠি কি করতে পারতো? দোষটা আসলে কারোরই নয়, সবটাই ভাগ্য। আর এমন ভাগ্যের সাথে জড়িয়ে অর্ণবের সব ইচ্ছে স্বপ্ন একদম ফালাফালা হয়ে গেছে। যাক সেসব স্মৃতি মনে করে কষ্ট করে লাভ আছে? সে তো স্বেচ্ছা ওই তাকে যেতে দিয়েছে। তখন যদি আটকে রাখার চেষ্টা করতো মিঠি কি থাকতো? কখনো তো এটা জিজ্ঞেস করেনি, প্রয়োজন মনে হয়নি। তাহলে এখন কেন মনে হচ্ছে মিঠিকে যেতে দেওয়া ঠিক হয়নি? অর্ণব অস্থির হয়ে গেল। ঢক ঢক করে কয়েক ঢোক পানি গিলে রুমে এসে বিয়ের অ্যালবাম বের করে বসলো। প্রথম ছবিটাই মিঠির। এত সুন্দর লাগছে, স্নিগ্ধ ও মায়াময় চেহারা, বিয়ের কনে বলে কথা। সুন্দর লাগবে না? তারুণ্য তখন মাত্র ছুঁয়েছিল মেয়েটাকে, আর তার সবটুকু চঞ্চলতা ছুঁয়েছিল অর্ণবকে। কি অদ্ভুত একটা নিষ্পাপ হাসি, যে হাসিতে অর্ণব উপলব্ধি করত ঝিমিয়ে পড়া গাছের পাতাও সজীব হয়ে উঠেছে। অথচ নিয়তির কি নিষ্ঠুর নিয়তি! দুজনের পথ আজ বেঁকে গেছে, এতটাই বেঁকে গেছে যে কোনো কিছু আর ঠিক হওয়ার নয়। সব কথা কি মনে আছে মিঠির, নাকি ভুলে গেছে সেদিনের কথা, সে রাতের কথা, যে রাত দাম্পত্য জীবনের গল্পে মাত্র একদিনেই পূর্ণতা নিয়ে এসেছিল? সব স্মৃতি, সব মিথ্যে, একদম মরীচিকার মতো। সবগুলো ছবি ওলটপালট করে দেখা শেষ হলে অর্ণব বিড়বিড়িয়ে রবের নিকট অভিযোগ পেশ করলো। ঠিক কতটা কাছে এলেও
কারো মন ছোঁয়ার মতো কাছে আসা হয় না মাবুদ। চোখের কোণে জ্বালাময়ী অশ্রু নিয়ে অর্ণব মনে মনে আওড়ে গেল। আপনি কি জানেন চকোলেট, আজও আমি প্রতি রাতে আপনার স্মৃতি চোখে নিয়ে ঘুমাই। প্রতি ভোরে আমি আপনার হাসি মনে নিয়ে ঘর থেকে বের হই। প্রতি সন্ধ্যায় আমি আপনার হাতটা কল্পনায় এঁকে আমার হাতে আটকাই। সেই হাত ধরে আমি ব্যস্ত শহরের ফুটপাত ধরে হাঁটি। কিচ্ছু জানেন না আপনি, কিচ্ছু না। খুব ভোরে ঘুম থেকে উঠে রান্নাবান্না কমপ্লিট করে মেয়েকে খাইয়ে অফিসের উদ্দেশ্যে বের হলো মিঠি। মায়ার শহরে এমনই এমনই খেয়ে পড়ে বাঁচার কোনো সুযোগ নেই। কর্ম করলে তবেই দুমুঠো অন্ন জোটে। একটা চাকরি আছে বলে মাথা গোজার ঠাঁই হয়েছে, নয়তো রাস্তায় ঘুরে ঘুরে অনাহারে দিন কাটানো লাগতো। মেয়েকে বের হতে দেখে পিছন থেকে ফাতেহা বেগম বললেন। আজ না গেলে হতো না? মিটি সোজা সাপটা উত্তর দিল। পরের গোলামি করলে কত কৈফিয়ত দিতে হয় জানো আম্মু? জানো না। খেয়ে পড়ে বাঁচার জন্য একটা চাকরি যে জুটেছে এই ভাগ্য, নয়তো আজ পথে বসে থাকতাম। মেয়েকে আদর দিয়ে বারবার ঘড়িতে সময় দেখে মিটি ফের বলল। দেরি হয়ে যাচ্ছে, যাচ্ছি আমি। তুমি ওর খেয়াল রেখো, আর দুপুরের ওষুধটা মনে করে খাইয়ে দিও। মেয়েটাকে অসুস্থ রেখে কাজে যাওয়ার ইচ্ছে একদমই ছিল না মিঠির, কিন্তু উপায় নেই, যেতে হবে। জরুরি মিটিং আছে আজ, যথাসময়ে উপস্থিত না হলে পায়ের তলায় মাটি হারিয়ে যাবে। রাস্তায় এসে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলেও কোনো ধরনের গাড়ি পাওয়া গেল না। বিরক্ত মিঠি রোদের কড়া তেজ মাথায় নিয়ে হাঁটতে শুরু করলো। এভাবে হাঁটলে কখন পৌঁছাবে কে জানে। একটা সময় মিঠির থেকে এক হাত দূরে একটা প্রাইভেট কার দাঁড়ালো। জানালার কাছ নামিয়ে বের হয়ে এলো একটা হাস্যোজ্জ্বল মুখ। মিঠিকে দেখে ভ্রু নাচিয়ে বলল। আপনি এখানে কোথাও যাচ্ছেন? মিঠি কিছুটা অপ্রস্তুত হলো অর্ণবকে দেখে। 6 মাস হলো এই এলাকায় এসেছে, চাকরি জুটিয়ে থাকার জন্য একটা জায়গা পেয়েছে। কখনো অর্ণবের সাথে এ পথে দেখা হয়নি। অসময়ে এই লোক এখানে কেন এলো? চেহারা দিয়ে অবশ্য মনের কথা বুঝতে দিল না মিঠি। জোরপূর্বক ঠোঁটে হাসি ফুটিয়ে তুলে বলল। অফিস যাচ্ছি। হেঁটে? কিছু পাচ্ছি না তো, কি করব? মিটিংয়ের দেরি হয়ে যাবে। প্রবলেম না হলে গাড়িতে উঠুন, আমি পৌঁছে দেই। মিঠির গাইগুই দেখে অর্ণব আর জোর করল না। জড়তা ও অনাগ্রহ বুঝতে পেরে ড্রাইভারকে তাড়া দিয়ে এগোতে বলল। আমি আসলে আপনাকে বিরক্ত করতে চাইছি না। অর্ণব কাঁধ নাচিয়ে বলল। তাই তো, আপনি কেন আমাকে বিরক্ত করবেন? কোনোদিন তো করেননি। খোটা দিলেন? জোকস বুঝেন না? উঠুন তো, দেরি হলে বস বকবে না। মিঠি ঘাড় নাড়ল। অর্ণব ডোর খুলে দিয়ে বলল। আসুন ম্যাডাম, একদম নিঃসংকোচে। আর আপত্তি করলো না মিঠি। দেরি বুঝতে পেরে পিছনের সিটে বসলো, ঠিক অর্ণবের পাশের ফাঁকা সিটটায়। গাড়ি চলতে শুরু করলে মিঠি বাইরের দিকে দৃষ্টি দিয়ে রাখলো। প্রথম কিছু মুহূর্ত কেউ কোনো কথা বলল না। অর্ণবই আগ্রহ দেখালো। আগে তো এই পথে দেখিনি, নতুন এসেছেন এখানে? মিঠি বাইরের দিকে চোখ রেখে উত্তর দিল। হ্যাঁ, কিছু মাস আগেই চাকরির জন্য আসা। ও। এরপর আবারও নীরবতা। মিঠির আধভেজা অবাধ্য চুলগুলো এলোমেলো বাতাসে উঠতে শুরু করেছে। কিছু চুল উড়ে এসে অর্ণবের কাঁধ ছুঁয়ে যাচ্ছিল। মিঠি সেটা খেয়াল করে ভ্যানিটি ব্যাগ থেকে 5 ক্লিপ বের করে চুল বেঁধে ফেলল। অর্ণব নীরবে সব দেখলো এবং খুব সাবধানে নিজের দৃষ্টিকে নিয়ন্ত্রণ করে রাখলো। অফিসের কাছাকাছি এসে গাড়ি পার্কিং করে রাখলে মিঠি আলগোছে নেমে পড়ল। দুপা এগিয়ে গিয়ে কি মনে করে যেন পিছনে ফিরল। তারপর খানিকটা নিচু হয়ে জানালার দিকে মুখ বাড়িয়ে বলল। সময় থেমে থাকে না, এ আর ক্রমাগতই সামনে এগোয়, আর এক সময় সমাপ্তির দিকে এগিয়ে যায়। আপনি কেন এখনো এগোতে পারেননি? অর্ণব পুরোটাই চমকে গেল। কি করে বুঝে ফেলল মেয়েটা? মনে পড়তে পারে? অসম্ভব। সে নিজের দিকে স্পষ্টতা তুলে ধরতে বলল। কে বলেছে আমি থেমে আছি? আমিও তো এগিয়েছি। 7 বছর আগের আমি ও আজকের আমির মধ্যে অনেক পার্থক্য মিঠি। আমি শুধু সামনে এগোইনি, বিয়ে করে সুখে দিন কাটাচ্ছি, বিন্দাস আছি, ট্রাস্ট মি। তাই? রহস্যময়ী কণ্ঠে প্রশ্ন করল মিঠি। অর্ণব দ্বিধান্বিত কণ্ঠে বলল। হ্যাঁ তাই। বউকে নিয়ে আসবেন একদিন কোথায়? আমার বাসায়, দাওয়াত রইল কিন্তু। অর্ণব বোকা বোকা দৃষ্টিতে তাকিয়ে মিঠি হেসে বলল। থ্যাংক ইউ। উত্তরে শুধু হাসলো অর্ণব। এরপর বিদায় নিয়ে চলে গেল। মিঠি তার যাওয়ার পানে তাকিয়ে মনে মনে আওড়াল।
এই শহর ছাড়তে হবে আমায়, পালাতে হবে এখান থেকে, নয়তো অর্ণব সব জেনে যাবে। এই লোকটাকে কিছু জানতে দেওয়া যাবে না, বুঝতে দেওয়া যাবে না। প্রাক্তনকে ঘিরে একটা মেয়ের যেমন প্রতারক কিংবা ঠকবাজ সম্পর্কিত অভিজ্ঞতা থাকে, তেমনি একটা পুরুষেরও অভিজ্ঞতা হয় ছলনাময়ী কিংবা স্বার্থপর রমণী শব্দদ্বয়ের মধ্য দিয়ে। অথচ তাদের সম্পর্কে এরকম কোনো অভিজ্ঞতা নেই। তবুও যোজন যোজন দূরত্ব আছে। এই দূরত্ব কি শুধু শরীরের নাকি মনেরও? কেউ কোনোদিন এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টাই করেনি। সরকারি হসপিটালে টানা কয়েক ঘন্টা রোগী দেখে ক্যান্টিনে এসে বসলো অর্ণব। এক কাপ ধুমায়িত চা সামনে নিয়ে হসপিটালে আগত নানান ধরনের মানুষের জীবনযাত্রার দিকে চেয়ে থাকলো। কারো মুখে হাসি, কারো মুখে কান্না, কারো চেহারায় চিন্তা, কারো বিস্ময়ে। সবকিছু পর্যবেক্ষণ করে অর্ণব আবিষ্কার করলো, প্রতিটা মানুষের জীবনের সুখ দুঃখ, প্রাপ্তি অপ্রাপ্তি মিলিয়ে গল্প তৈরি হয়। সেই সব গল্পের ভাঁজে ভাঁজে কারো গল্প থাকে সম্পূর্ণ, কারো অসম্পূর্ণ। তবুও চলতে থাকে জীবন নির্দিষ্ট নিয়মে। জানে মৃত্যু ছাড়া থামার কোনো অপশন নেই। ভাবনা থামলো ফোনের রিংটনে। মায়ের নম্বর দেখে রিসিভ করে সালাম দিল অর্ণব। ওপাশ থেকে দিলারা জামান সালামের জবাব দিয়ে ক্যাটকেটে স্বরে বললেন, তোর সমস্যা কি বাবলা? তুই কি বাড়ি টাড়ি আসবি না? অর্ণব আস্তে ধীরে বলল, তোমাকে এতবার নিষেধ করার পরও তুমি আমাকে বাবলা কেন ডাকো বলো তো? কেন ডাকে বুঝিস না? অপয়া বংশে এসে আমার একটা বাচ্চাকেও বাঁচাতে পারিনি। এই ঘটনা কতবার বলেছি তোদের। এক কবিরাজ যেদিন বললেন মৃত সন্তানের আঙুল কেটে তাবিজ বানিয়ে গলায় পড়লে নাকি মৃত বাচ্চা হবে না আর। তাছাড়া উনি এটাও বলেছিলেন, ঝাঁটা শলা লাউ কদু মানে এক কথায় প্রথম স্মরণে যা আসে তেমনই একটা নাম রাখলে বাচ্চারা নাকি দীর্ঘায়ু জীবন লাভ করে। এই জন্যই তো আমি তোর নাম বাবলা রাখলাম। ঝাঁটা তো আর রাখতে পারি না, আর তোর ছোট ভাইয়ের নাম রাখলাম। আম্মা থামো, এসব কেচ্ছা কাহিনী শুনতে আর ভালো লাগে না। কি বলতে চাও সরাসরি বলো। তোর বয়স এখন কত? 33+। কেন? সংসারটা যদি বাঁচাতে পারতি এতদিনে বাচ্চা কোলে নিয়ে হাঁটতি। আম্মা প্লিজ এইসব ফালতু কথা বলো না। হ্যাঁ, আমি বললে এসব কথা ফালতু হয়ে যায় বাবলা। ও আল্লাহ, এই বাবলার চক্করে পড়ে জীবনটা আমার তেনা তেনা হয়ে গেছে। কি বলিস? নামে আবার কি সমস্যা? কি সমস্যা সেটা যদি তুমি বুঝতে। দিলারা জামান খানিকক্ষণ থম মেরে বসে থেকে মায়া জড়ানো কণ্ঠে বললেন, শোন না বাবা, অনেক তো একা থাকলি, এবার নিজের জীবনটা গুছিয়ে নে। সম্ভব নয় আম্মা। কেন সম্ভব নয়? তোর এই মিছে জেদ আমার আর ভালো লাগে না বাবলা। মিছে জেদ আমি দেখাচ্ছি না আম্মা, তুমি দেখাচ্ছ। যা আমি করতে পারবো না সেটার জন্যই জোর করছো। তখনও বলেছিলাম আমি আগে ক্যারিয়ার করে নেই, তারপর বিয়ে করি। না, তোমরা কেউ আমার কথা শুনলে না। এমবিবিএস শেষ হওয়া মাত্রই উঠে পড়ে লাগলে বিয়ে করানোর জন্য। তোমরা যা চেয়েছিলে আমি তো তাই করেছিলাম আম্মা। তবু কেন আজ আবারও আমাকে এসব কথা বলছো? আমি তো তোর ভবিষ্যতের কথা ভেবে। ভবিষ্যৎ যেদিন এখনো অনেক দূরে তা নিয়ে যত ভাবনা তোমাদের, বাদ দাও তো। এসব নিয়ে প্যারা আর দিও না, আমি ভীষণ ক্লান্ত। তার এই ক্লান্তির পরিমাণটা কোনোদিন কাউকে বোঝাতে পারেনি অর্ণব, আজও পারল না। ছেলের মুখের এমন কথা শুনে দিলারা জামান বললেন, আমি একটা মেয়ে দেখেছি। ব্যাস, কথা ওখানেই থেমে গেল। থামিয়ে দিল অর্ণব। কট করে সংযোগ বিচ্ছিন্ন করে ফোন সুইচ অফ করে ফেলল। চায়ে চুমুক দিতে গিয়ে টের পেল সেটা পানছে, মুখে দেওয়ার মতো না। বসে থেকে আরেক কাপ চা অর্ডার দিল। মনে এলোমেলো চিন্তা, সেই সব চিন্তার ভিড়ে ফেলে আসা দিনের চমৎকার সব স্মৃতি নড়েচড়ে উঠল। অর্ণব আনমনে আওড়াল। বাবলা থেকে সোজা তবলা বানিয়ে ছেড়েছে, কি ডেঞ্জারাস মেয়ে। অর্ণবের মা ও মিঠির মা একই গ্রামের বাসিন্দা। আত্মীয়তার সম্পর্ক না থাকলেও ভালো বন্ধুত্ব ছিল। সেই হিসেবে ছেলের জন্য পাত্র খুঁজতে গিয়ে মিঠিকে ভীষণ পছন্দ করেছিলেন দিলারা জামান। এমবিবিএস শেষ করে কিছুদিনের জন্য গ্রামের বাড়িতে ঘুরতে গিয়েছিল অর্ণব। সে সময় 2 মাস যুক্তি করে ছেলেমেয়েকে দেখা করার সুযোগ করে দেন মফস্বলের একটা ছোটখাটো রেস্টুরেন্টে। অর্ণব যতই উচ্চতর ডিগ্রির অজুহাত দেখাক, কাজ হয়নি। মায়ের এক কথা, মেয়ে পছন্দ করেছেন, তাকে দেখতে হবে, ভালো মন্দ কথা বলতে হবে, এরপর দিন তারিখ পাকা করতে হবে। ব্যাস, অর্ণব সুযোগ পেল।
শুরুতেই সবাইকে জানিয়ে দিল মেয়েকে একদম পরিপাটি ও গোছানো স্বভাবের হতে হবে, সে সাথে ভীষণ ম্যাচিউর ও বোধবুদ্ধি সম্পন্ন। কিন্তু হলো উল্টা কেন? চলুন জেনে আসি অতীত। সেদিন রেস্টুরেন্টে দেখা করতে এসে মিঠি অর্ণবকে দেখা মাত্রই বলেছিল, আমার মাথায় অনেক উকুন আছে, সারাক্ষণ কিলবিল কিলবিল করে। আমাকে বিয়ে করলে রোজ অসংখ্যবার আপনাকে উকুনের কামড় খেতে হবে। এইটুকু বলে হাতে থাকা কিটকেটে কামড় বসিয়ে পাত্রের মন মেজাজ বোঝার চেষ্টা করলো রিনা মিঠি। পাত্র সেজে বসে থাকা অর্ণব তার দিকে হাঁ করে তাকিয়েছিল। শুনতে শুনতে মুখে জুসটা মুখ ফসকে সশব্দে বেরিয়ে এলো। সামনে যা কিছু ছিল সব খাবার নোংরা হয়ে গেল মুহূর্তে। ঝটপট ওয়েটার দেখে জায়গা পরিষ্কার করে নিতে চাইল সে। তাকে বিব্রত করতে মিঠি ফের বলল, শুনেছি উকুন নাকি রাতে 7 চৌকি দৌড়ে। বলা তো যায় না। রাতে একসাথে ঘুমানোর পর সকালে উঠে দেখলেন আমার মাথায় সব উকুন আপনার মাথায় ট্রান্সফার হয়ে গেছে, তখন কেমন লাগবে? অর্ণব তার এসব কথা পাত্তা দিল না, তবে কেমন যেন একটা মুখ করে বলল। উঠা যাক। মিঠি বলল, বিশ্বাস হচ্ছে না তাই না? এই দেখুন। ভ্যানিটি ব্যাগের ভেতর থেকে কাগজে মুড়িয়ে রাখা এক গাদা ছোট্ট বড় উকুন পাত্রের সামনে রেখে মিঠি আবারও জোর গলায় বলল, এগুলো এখানে আসার আগেই চিরুনি চালিয়ে মাথা থেকে নামিয়েছি। আপনি চাইলে এক্ষুনি দেখাতে পারি। ব্যাগ থেকে কেবল চিরুনি বের করতে যাচ্ছিল মিঠি, এর মধ্যে অর্ণব মুখের সামনে টিস্যু চেপে বলল, আমি অসুস্থ বোধ করছি, যাচ্ছি। হ্যাঁ, আপনি থাকুন। যান বাঁচাতে ভোদৌড় অর্ণবের। মিঠি চেয়ারে বসে উচ্চস্বরে হেসে উঠল। আশেপাশে কয়েক জোড়াও কৌতূহলী চোখ তাকে দেখল, তবে সে সেই সব দৃষ্টিকে পাত্তা দিল না। বিল মিটিয়ে হাতের কাগজ দোলা পাকিয়ে ডাস্টবিনে ফেলে দু হাতে তালি বাজিয়ে আওড়াল, কিপটে কোথাকার! বিল তো মিটিয়ে যাবে নাকি? এরপর নিজের তীক্ষ্ণ বুদ্ধিমত্তার কথা ভেবে বিড়বিড়াল, বিয়ে তো আপনাকে একবার ভাঙতেই হবে মিস্টার। আপনার মতো সূচিবাই লোক আর যাই হোক উকুনওয়ালা মেয়ে পছন্দ করবে না। অর্ণব ভীষণ পরিপাটি স্বভাবের ছেলে। রুমের আনাচে কানাচে নোংরা সে পছন্দ করে না। শুচিবাই না হলেও খুঁতখুঁতে, আর পোকামাকড় তো একেবারেই দেখতে পারে না। এইটুকু মিঠি জেনে যাওয়াতেই তাকে বিব্রত করার এই সুযোগ কাজে লাগিয়েছে মাত্র। বিজয়ীর হাসি ঠোঁটে নিয়ে আবারও একটা চকোলেটে কামড় দিয়ে মিঠি বের হতে যাবে, এমন সময় দেখলো অর্ণব আবার দৌড়ে তার দিকে আছে। কপালে হাত চেপে বিরক্তি প্রকাশ করার আগেই অর্ণব তার সামনে এসে বলল, বাসায় বলে দিবেন পাত্র না কুচু স্বভাবের। আপনার মতো উকুনওয়ালিকে সে ঘরওয়ালি করবে না। যে নিজেকে জীবাণুমুক্ত রাখতে পারে না, সে ঘরকে কিভাবে জীবাণুর হাত থেকে বাঁচাবে? মিঠি দাঁত কিরমির করে বলল, আপনি কিন্তু আমাকে অপমান করছেন। রিয়েলি? আর আপনি যা করলেন সেটা অপমান না? জি না, আমার যা ইচ্ছা হয়েছে আমি সেটাই করেছি। তাতে আপনার সমস্যা কি মিস্টার বাবলা নাকি তবলা? এই খবরদার, আমাকে বাবলা তবলা এসব বলবেন না। আমার একটা সুন্দর নাম আছে। তাই? কিন্তু আমার কাছে তো এই বাবলা থুরি তবলাটা ইন্টারেস্টিং লাগছে। আমার নাম অর্ণব আর রাফি। আমি আমার নামের মতোই স্বচ্ছ, সুন্দর এবং পরিচ্ছন্ন। আসছে নামের বাহাদুরি দেখাতে। অর্ণব দাঁতে দাঁত চেপে বলল, বিয়ে ক্যান্সেল? অফকোর্স, আপনার মতো আতপাগলকে কে বিয়ে করবে? কি বললেন আপনি? শুনতে পাননি? আপনি একটা জলজান্ত পোকামাকড়ের কারখানা, ফাজিল। আর যদি আমাকে ফোন করেছেন তো আপনাকে লেকের পাড়ে থাকা নর্দমার স্তূপে ফেলে আসবো। কি? যত বড় মুখ নয় তত বড় কথা। আপনাকে আমি আজ উকুনের পুকুরে চোবাবো। চকোলেট শেষ করে মিঠি নিজের জামার লম্বা হাত গোটাতে গোটাতে এক পা করে অর্ণবের দিকে এগোলো। অর্ণব চোখ বড় বড় করে একবার তাকিয়ে দৌড় দিল। এক দৌড়ে রিকশায় উঠে ওই স্থান ত্যাগ করে গলা উঁচিয়ে বলল, আপনার উকুন আপনার কাছে রাখুন, প্রয়োজনে ফ্রাই করে খান। তাও ওইসব নোংরা পোকামাকড় মানুষের মাথায় ট্রান্সফার করার মতো বিচ্ছিরি চিন্তা ভাবনা মনে আনার সাহস করবেন না, নইলে কিন্তু আমি আপনাকে। মিঠি দাঁড়িয়ে দাঁড়িয়ে মায়ের নম্বরে ডাল করে গমগমে স্বরে বলল, এই তবলার বাবা মাকে বলো বিয়ে ক্যান্সেল। মতো ঘাড় মাথাহীন বান্দাকে বিয়ে করার ইচ্ছে নেই আমার। যত সহজে বিয়ে ভাঙ্গার এই নাটকটা সাজিয়েছিল মিঠি, তত সহজে কাজটা হয়নি। পরের দিনই দুই মা মিলে আলোচনা সেরে বিয়ের দিন তারিখ পাকা করে জমিয়ে শপিং করা শুরু করেছিলেন। সব দেখে মিঠির তখন মাথায় হাত দিয়ে কাদার অবস্থা।
কোনো মতে যখন বিয়েটাকে আটকানো গেল না, তখন একদম নিরুপায় হয়ে অর্ণবকে কল করতে বাধ্য হয়েছিল মিঠি। বলেছিল সে কিছু বলতে চায়। অর্ণব নিজেও এত তাড়াতাড়ি বিয়ের জন্য প্রস্তুত ছিল না, আর পরিবারের এই সিদ্ধান্তকে তুচ্ছ তাচ্ছিল্য করতে পারছিল না। তবুও এক প্রকার নিমরাজি ভাব নিয়ে মায়ের ইচ্ছে ও সিদ্ধান্তকে প্রাধান্য দিচ্ছিল সে। এমতাবস্থায় মিঠির এই ডাক পাঠানোয় কিঞ্চিত চিন্তা ভর করেছিল মনে। সময় বের করে সারা দিতে ফোন কলে ঠিক পরের দিনেই রেস্টুরেন্টে এসে অপেক্ষা করছিল অর্ণব। ৮ ঘন্টা অপেক্ষার পর মিঠি এসেছিল সেদিন। সাথে ছিল অর্ণবের বয়সী এক যুবক। সামনে এসে মিঠি নিজের যুবকটাকে পরিচয় করে দিয়ে সরাসরি বলল, ও নুহাস, আমার বয়ফ্রেন্ড। আমরা দুজন দুজনকে ভীষণ ভালোবাসি। 4 বছর ধরে রিলেশনে আছি। ওর জন্য এই বিয়েটা করব না বলে সেদিন আপনার সাথে অমন বাজে ব্যবহার করেছি। মিঠি সবে অনার্সে অ্যাডমিশন নিয়েছিল তখন। এইটুকু বয়সে সিরিয়াস বয়ফ্রেন্ড তার থাকতে পারে ভাবেইনি অর্ণব। খানিকটা সন্দেহ মনে গেঁথে রেখে জানতে চাইল। সত্যি? ঘাড় নেড়ে নতমুখী হয়ে দাঁড়িয়ে থাকলো মিঠি। অর্ণব দুজনকেই বসতে বলে মিঠিকে বলল। বাড়িতে জানাননি? মিঠি মলিন মুখে বলল, জানিয়েছি। কি বলেছেন তারা? মানতে নারাজ, কারণ নুহাস এখনো বেকার, কোনো চাকরি বাকরি করে না, বিয়ে করে বউ পালতে পারবে না। তাছাড়া আমি নিজেও আগে পড়াশোনা শেষ করতে চাই, এরপর কিছু একটা করব, দেন বিয়ে শাদী। অর্ণব বিজ্ঞের ন্যায় মাথা নাড়িয়ে বলল, বুঝলাম। এখন আমার কি করণীয়? আপনি প্লিজ এই বিয়েটা ভেঙে দিন। আমি নিজেও এখন বিয়ে করতে আগ্রহী নই। আমার পুরো ক্যারিয়ার সামনে। শীঘ্রই কানাডা যাওয়ার প্রস্তুতি নিতে হবে। এখন এই বিয়ের চক্করে পড়লে আমার ক্যারিয়ার শেষ। তাহলে এই বিয়েতে রাজি হয়েছেন কেন? গার্ডিয়ানের কথার অবাধ্য হইনি কোনোদিন। মিঠি দুহাত জোর করে অনুরোধের সুরে বলল। প্লিজ আপনি কিছু করুন, এখন একমাত্র আপনিই পারেন এই বিয়েটা ভাঙতে। অর্ণব উপায়ন্তর না পেয়ে বলল, কিন্তু কিভাবে? বলে দিন যে পাত্রীকে আপনার পছন্দ হয়নি। আম্মা যেন আমার পছন্দ অপছন্দের কথা ভেবে বসে আছেন। উনি নিজেই আপনাকে পছন্দ করেছেন, আমার পছন্দ হয়েছে কিনা সেটা জানতে চাননি। এ পর্যায়ে মিঠিকে খুব চিন্তিত দেখায়। চিন্তায় চিন্তায় ওখানে বসে বসে ঠোঁট মুখ ভেঙচিয়ে কাঁদো কাঁদো মুখে একের পর এক চকোলেট খেয়ে গেল, অথচ কোনো সমাধানেই আসতে পারল না। বয়সের তুলনায় মিঠির এ কাণ্ড কারখানা ভীষণ বাচ্চা বাচ্চা ও আদুরে লাগছিল। চকোলেট খেতে খেতে একসময় গালমুখ ফুলিয়ে কেঁদে উঠল। কান্নার দরুন নাকের ডগা লাল হয়ে গেল। সে সাথে মিষ্টি চেহারায় নেমে এলো আষাঢ়ের ঘন কালো মেঘ। অর্ণব খানিকক্ষণ এই মিষ্টি চেহারা পর্যবেক্ষণ করে দুজনের কথা চিন্তা করে বলল, ঠিক আছে, আমি বিয়েটা ভাঙবো। এরপর নুহাসের দিকে তাকিয়ে বলল, যত দ্রুত পারেন চাকরি ম্যানেজ করেন। আমি আপনাদের অবস্থা বুঝলেও অন্য কেউ বুঝবে না, তাই খুব বেশি দেরি হওয়ার আগে নিজের ভালোবাসার মানুষটাকে আপন করে নিন। নুহাস ঝটপট উত্তর দিল। আমি সর্বোচ্চ চেষ্টা করছি ভাই। অর্ণব যখন বাড়ি এসে জানালো কোনোভাবে তার পক্ষে এই বিয়ে করা সম্ভব নয়, দিলারা জামান খেপে টেপে ছেলেকে গালি বকা শুরু করলেন। চিৎকার চেঁচামেচি করে বলতে শুরু করলেন, এত সুন্দর একটা মেয়ে, মিষ্টি চেহারা, তাকে নাকি পছন্দ হয়নি? বলি তোর চোখ কি কানা? হ্যাঁ কানাই। চশমা পর, তারপর ভালো করে দেখ, কি সুন্দর চাঁদের মতো মুখখানা ওর। এমন মেয়েকে কেউ রিজেক্ট করতে পারে? অর্ণব স্পষ্ট কণ্ঠে বলল, আমি যখন একবার বলেছি এই বিয়ে হবে না, তখন আর কোনো ধরনের বাড়াবাড়ি তুমি করবে না আম্মা। এর চেয়েও ঢের সুন্দরী মেয়ে এই দুনিয়ায় আছে। হ্যাঁ আছে, থাকবে না কেন? কিন্তু এই গ্রামে এমন ভদ্র ও শান্তশিষ্ট মেয়ে ওই একটাই। কেমন ভদ্র আর কেমন শান্তশিষ্ট সেটা তো আমি জানি। তুমি আর বাদরামির কতটা দেখেছো। দিলারা জামান ছেলেকে হাত ধরে বোঝাতে চেয়ে বললেন, ও বাবা, শোন না, গ্রামের মানুষজন ছি ছি করবে। আর এই বিয়ে হলে দুটো মানুষের মন ভেঙে যাবে। ভাঙা মনে দ্বিতীয়বার ভালোবাসার চাষ করা ভীষণ কঠিন আম্মা। মনে মনে এইটুকু আওড়ালেও মাকে এই কথা বলতে পারল না অর্ণব। শুধু বলল, আমার কিছু করার নেই আম্মা, এই বিয়ে হচ্ছে না, এটাই আমার শেষ কথা। জোরাজোরি করলে আমি পালিয়ে যাব। ভারাক্রান্ত মন নিয়ে মুঠোফোনের মাধ্যমে ফাতেহা বেগমকে বিয়ে ভাঙার কথা জানালে ওপাশের মানুষটার মন মর্জি ঠিক বুঝলেন না দিলারা জামান। ঠিক তার 1 ঘন্টা পরে ফোন এলো। মিঠির বাবা আলমাস কবির স্ট্রোক করে হসপিটালের বেডে শুয়ে আছেন। ওই দিনেই প্রথমবার অর্ণব বুঝেছিল একটা নেগেটিভ কথার প্রভাব কত ভয়ঙ্কর হতে পারে। এর জন্য নিজেকেও সে শত
গালিবকা দিলেও অপরাধ বোধ থেকে মুক্তি মিলল না। কেবলই নিজেকে অপরাধী মনে হচ্ছিল তার। ঠিক 7 দিন পরে মিঠির বাবা সামান্য সুস্থ হয়ে বাড়ি এলে অর্ণব তাকে দেখতে গেল। তিনি দুহাতে তার হাত দুখানা জড়ো করে হাতের মধ্যে মাথা ঠেকিয়ে বলে উঠলেন, তোমার কাছে বুড়ো বাবার একটা অনুরোধ আছে বাবা। আমার মেয়েটাকে অসম্মানের হাত থেকে বাঁচাও। পুরো গ্রামের মানুষের সামনে ও লজ্জা পড়বে। বিয়ে ভাঙলে যে একটা মেয়ের কি পরিমাণ মানসিক অশান্তির মধ্যে দিয়ে যায় তুমি তা এখনই বুঝবে না। তুমি আমার অনুরোধটা রাখো বাবা। মিঠি পাশেই ছিল। বাবার অনুরোধ ও আচরণ দেখে দুদিকে মাথা নেড়ে অর্ণবকে খুব করে নিষেধ করলো সম্মতি দিতে। অর্ণব অসহায় অবস্থায় বসে থেকে ভেবে গেল এমন একটা সিচুয়েশন কিভাবে সামাল দিবে। আলমাস কবির আবারও বললেন, তুমি তো জানোই ও আমার বড় আদরের মেয়ে। ওর সম্মানে যদি আঁচড় লাগে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। তুমি ওর সম্মানটা বাঁচাও বাবা। এক অসহায় বাবাকে হেরে যেতে দিও না। গভীর করে শ্বাস টেনে অর্ণব ভদ্রলোককে আশ্বস্ত করে উত্তর দিল, আপনি চিন্তা করবেন না। যে তারিখে বিয়ে হওয়ার কথা ছিল সেদিনই বিয়ে হবে এবং পুরো গ্রামের মানুষ এই বিয়ের সাক্ষী থাকবে। মিঠি ক্ষুব্ধ দৃষ্টিতে অর্ণবের দিকে তাকিয়ে সেখান থেকে চলে গেল। আর অর্ণব একজন সুন্দর মনের মানুষের সান্নিধ্যে বসে থেকে আপন মনে গল্প চালিয়ে গেল। অপরাধবোধ খানিকটা কমে এলো তার। খুব ধুমধাম করে নির্দিষ্ট তারিখেই বিয়েটা হয়ে গেল। বিয়ে রাতে ফুলে ফুলে সাজানো বিছানার কোণে বসে চকোলেট খেতে খেতে মিঠি বলল, আপনি কাজটা একদম ঠিক করেননি। অর্ণব সব গুছিয়ে রেখে স্বাভাবিক দূরত্ব বজায় রেখে বিছানায় বসে বলল, আপনি পালিয়ে গেলেই পারতেন। বারে আব্বুকে ওই অবস্থায় রেখে পালাতাম কি করে? আর আমিও কি করে পারতাম দ্বিতীয়বার তাকে স্ট্রোকের দিকে ঠেলে দিতে। মিঠি ভাবুক নয়নে চেয়ে থেকে বলল, এখন কি হবে? যা হয় পরে দেখব। এখন ঘুম দরকার। এই বিয়ে শাদী এত প্যারা, বাপরে। কটা দিন ধরে মাথার উপর দিয়ে যেন সুনামি যাচ্ছে। ঢং। নিজের যে বিয়ের শখ জেগেছে সেটা লুকাচ্ছেন কেন? ঠিক তাই, বিয়ের খুব শখ ছিল বলেই তো জেনে বুঝে আপনার মতো একটা ঝামেলাকে কাঁধে তুলেছি। মুখের চকোলেট মুখে রেখে মিঠি দাঁত কিরমির করে বলল, কি বললেন আপনি? আমি ঝামেলা? অবশ্যই ঝামেলা। এমন একটা ঝামেলা যে বাইরে যাওয়ার আগে আপনাকে আপনার প্রেমিকের হাতে হস্তান্তর করতে হবে। কাজটা কি এত সহজ? ঝামেলার না। মানে? অর্ণব ঝেড়ে কাশলো। নুহাসের সাথে কথা হয়েছে আমার। আপাতত বিয়ের অ্যাক্টিংটা চলুক, কিছুদিন যাক। এরপর হুদাই ঝগড়াঝাটি করে সবাইকে বলবো আমরা মানিয়ে নিতে পারছি না, ডিভোর্স চাই। তখন ডিভোর্স হয়ে গেলে আপনাকে নুহাসের হাতে তুলে দিয়ে আমি চলে যাব কানাডায়। নিশ্চিন্তে 6-7 বছর কাটিয়ে তারপর দেশে ফিরে নিজেকে নিয়ে ভাববো। মিঠির চোখ চকচক করে উঠল। আনন্দে সে লাফিয়ে উঠে ফের চকোলেট মুখে পুরে বলল, সত্যি? হ্যাঁ সত্যি। আমি কি নুহাসকে একটা ফোন করতে পারি? অবশ্যই। মিঠি অতি আহ্লাদি হয়ে অর্ণবের একটা হাত ধরে ঝাঁকুনি দিতে দিতে বলল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। ইউ আর সো সুইট। এরপর বেখানিতে অর্ণবের গাল টেনে দিল। অর্ণব বড় বড় চোখে চেয়ে বলল, হয়েছে, আর ঢং দেখাতে হবে না। বাসর রাতে স্বামীকে ফোনের স্ক্রিনে ডুবিয়ে রেখে মিঠি পুরো রাত নুহাসের সাথে দুষ্টু মিষ্টি খুনসিটিতে মেতে থাকলো। কথা বলতে বলতে কখন যে ফোন কানে রেখে ঘুমিয়ে পড়লো টেরও পেল না। এদিকে তার হাতেও চকোলেট ধরে রাখা। রাত 4টার দিকে অর্ণব যখন ঘুমন্ত মিঠিকে দেখলো তখনই সে আবিষ্কার করলো তার ঘরটায় আজ আকাশের চাঁদ নেমে এসেছে। মা ঠিকই বলেছিল, মুখটা একদম চাঁদের মতোই। মিঠির সৌন্দর্য বাচ্চামো, এমনকি তার হাসি ও কথা সব মিলে এই ঘরটার ঝিমিয়ে পড়া ভাবটা নাই হয়ে গেল। সে নিজেই ফোন রেখে আলগোছে মিঠির কানের পাশ থেকে ফোন সরিয়ে রাখলো। হাত থেকে চকোলেট সরিয়ে ডাস্টবিনে ফেলতে গিয়ে হতবাক হয়ে গেল। এর মধ্যে 5 থেকে 6টা চকোলেট আস্ত ফাঁকা। অর্ণবের গালে হাত, আবার ঠোঁটে মৃদু হাসি। সকালবেলা নাস্তা শেষে দুজনে মিলে ঘুরতে যাওয়ার বাহানায় আগে কোর্টে এলো। ডিভোর্স সম্পর্কিত যত নিয়মনীতি আছে সব বুঝে নিয়ে নুহাসের সাথে দেখা করতে গেল। বিয়ের পরের দিনই মিঠির দেখা পাওয়া, এটা এক অপার বিস্ময়ের মতো ছিল নুহাসের জন্য। অর্ণবের এই কথা রাখার ধরন ও তাদের স্পেস দিয়ে অন্য টেবিলে বসা সবকিছু খেয়াল করে নুহাস যেমন নিশ্চিত হলো তার ভালোবাসা নিরাপদে আছে, তখন বেশ স্বস্তিও পেল। কোন স্বামী বিয়ের পরের দিনই এমন একটা কাজ করে
বউকে প্রেমিকের সাথে ডেটে নিয়ে আসে। বড় অদ্ভুত মানুষ এই অর্ণব। টুকটাক গল্পগুজব ও খাওয়া দাওয়ার ফাঁকে ঘন্টাখানেক চলে গেল। নুহাস বিদায় নিয়ে ইন্টারভিউ দিতে রওনা হলো আর নবদম্পতি ফুটপাত ধরে হাঁটতে শুরু করলো। হাঁটতে হাঁটতে চকোলেট মুখে পুড়তেই অর্ণব বলল। আপনি এত চকলেট খান কেন? মিঠি বাচ্চামো কণ্ঠে বলল। ভালো লাগে। অতিরিক্ত চকলেট খাওয়া কিন্তু ভালো না, এতে আপনারই ক্ষতি হবে, বিশেষ করে দাঁতে। আপনি কি দাঁতের ডাক্তার? অর্ণব হেসে বলল। না। তাহলে উল্টাপাল্টা কথা বলছেন কেন? উল্টাপাল্টা? হ্যাঁ। উল্টাপাল্টা কথা হতে যাবে কেন? এটা তো কম বেশি সবাই জানে, অতিরিক্ত মিষ্টি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আমার চকলেট খাওয়া দেখি কি আপনার হিংসা হচ্ছে? তা হবে কেন? যদি না হয় এইসব নিয়ে সাজেশন দিবেন না। আশ্চর্য, ক্ষতির কথা তো জেনে রাখবেন নাকি? খেলে লিমিট মেপে খাবেন, অতিরিক্ত কোনো কিছুই ভালো না, এটা তো জানেন বোধহয়। মিঠি একগাল হেসে বলল। চকলেট আমার ভীষণ প্রিয়, না খেয়ে থাকতে পারি না, তাই এটা আনলিমিটেড অফারে চলতেই থাকে। অর্ণব আর কথা বাড়ায়নি, নিঃশব্দে পা ফেলে হাঁটছিল। মিঠি তার সাথে পা মিলাতে হিসমিস খেলেও থেমে থাকলো না, একটু জোরে পা ফেলে পাশাপাশি দাঁড়িয়ে বলল। এত দ্রুত হাঁটছেন কেন? আপনি তো আমাকে ফেলেই চলে যাবেন। অর্ণব চোখ নাচিয়ে বলল। এতে কি সমস্যা হবে কিছু? আপনি একা পথ চলতে পারেন না? 100 বার পারি, কিন্তু এই মুহূর্তে আপনি আমার সাথে আছেন, তাই আমি এখন আপনার দায়িত্বে। আশা করি সব দায়িত্ব ঠিকঠাক পালন করবেন। এইটুকু বলে হাতে চকোলেট অর্ণবের দিকে বাড়িয়ে দিয়ে বলল। খাবেন? হুম, এসব আমার অপছন্দ, আপনিই খান। আপনার মতো চকোলেটের জন্য চকোলেটই ঠিক আছে। চোখ দুটো ছোট ছোট করে মিঠি কোমরে হাত গুজে বলল। আমি চকলেট? হুম, আমার চোখে আপনি চাঁদের মতো সুন্দর, কিন্তু আমার চোখে আপনি চকলেটের মতো সুন্দর। যদিও চকোলেট আমার অপছন্দ এবং আপনিও ভীষণ অপছন্দের একজন, এই জন্যই বললাম। মিঠি মুখ ভেঙচিয়ে চকোলেট খেতে খেতে বলল। দেখবো আমি চলে যাওয়ার পর কোন সুন্দরীকে বিয়ে করেন। অফিসের কাজের ফাঁকে আজ যেন পিছনের স্মৃতি নিয়ে একটু বেশি ভাবছিল মিঠি। আচ্ছা, এতদিন পর অর্ণব তাকে দেখলো, একটু রাগ ক্ষোভ ঘৃণা দেখাতে পারতো না? সম্পর্কে ভালোবাসা ছিল না, তাই বলে কি ভুল মানুষের প্রতি ঘৃণাও জন্মাতে নেই? মানুষটা এমন কেন? 3 দিন পর আবারও মেয়েকে নিয়ে ডাক্তার দেখাতে আসতে হলো মিঠিকে। মিশুর শরীরে চাকা চাকা দাগগুলো সামান্য সারলেও রাত থেকে কিছু খেলেই বমি করে ভাসিয়ে দিচ্ছে। এইটুকু মেয়ের এত অসুস্থতা দেখে নিজেরই খারাপ লাগছে। অফিস থেকে তাড়াতাড়ি ফিরে মেয়েকে নিয়ে চলে এসেছে, তবে আজ একা আসেনি সে, মাকে সাথে নিয়ে এসেছে। নির্দিষ্ট সময়ে ডাক এলে মিঠি মাকে বলল। তুমি ওকে নিয়ে যাও তো, আমি একটু পর আসছি। ফাতেহা বেগম নাতনিকে কোলে নিয়ে বললেন। এখন কোথায় যাচ্ছিস? ওয়াশরুমে। এখনই? ও ফাম্মু। ভদ্রমহিলা বিরক্তিকর মেজাজ নিয়ে চেম্বারে প্রবেশ করল। মিঠি নিজের সিটেই বসে রইল। অর্ণবের মুখোমুখি দাঁড়ানোর সাহস নেই তার, কেবলই অপরাধবোধ। না, একদমই নয়। এক আকাশ সমান অভিমান মনে পুষে রেখেছে সে। কেন এই অভিমান? এই মানুষটার উপর অভিমান করার অধিকার ছিল তার কোনোদিন? নিজেই তো সে পথের কাঁটা সাজিয়ে রেখেছিল, তবুও কেন, কিসের টানে? একবার যখন অভিমান জন্মে গিয়েছে, থাকুক এভাবেই, না ভাঙ্গুক কভু কোনো কালে। বহু বছর পর ফাতেহা বেগম ও অর্ণব মুখোমুখি। ভদ্রমহিলা যার পর নাই চমকেছেন অর্ণবকে দেখে। কণ্ঠস্বর আটকে আছে তার। মিশুর অসুস্থতার কথা বলবেন কি তিনি তখনও বিশ্বাস করতে পারছেন না অর্ণব সামনে। নিজেকে স্থির করতে বেশ খানিকক্ষণ নিশ্চুপে দাঁড়িয়ে রইলেন তিনি। বুঝেও ফেললেন মেয়ের ভিতরে না আসার কারণ। অর্ণব সালাম দিয়ে জানতে চাইল। কেমন আছেন আন্টি? আছি বাবা, ভালোই। দাগগুলো মিশেনি? একটু তো মনে হয় মিশেছ। গত রাত থেকে শুধু বমি করছে, কিছু হজম হচ্ছে না ওর পেটে। অর্ণব বুঝে গেল কোনো কারণে ফুড পয়জিং হচ্ছে। সে বাচ্চার শরীর চেক করে জিজ্ঞেস করলো। ওর মুখে শক্ত খাবার কি কি দিচ্ছেন? আসলে ও খুব ছোটবেলা থেকে ফলমূল দুধ খেয়ে অভ্যস্ত। 6 মাস পর থেকে ভাত, মাছ, মাংস, ডিম, দুধ সবই দিই। ও তো আর খেতে পারে না, একটু আধটু জোর করে খাওয়ানো লাগে। বাইরের খাবার দিচ্ছেন? চিপস, জুস, বিস্কুট এসব?
ফাতেহা বেগম আমতা আমতা স্বরে বললেন। মাঝে মধ্যে চকলেট খাই, গতকাল রাতও খেয়েছে। অর্ণব একটা দীর্ঘশ্বাস চেপে বলল। এসব না দিয়ে বাচ্চাকে শাকসবজি খাওয়ানোর চেষ্টা করবেন। বাইরের খাবার বাচ্চাদের জন্য একদমই নিরাপদ নয় আন্টি। কিন্তু ও তো খেতে চায় না। ও ছোট মানুষ, খাবেও অল্প অল্প, প্রয়োজনে অল্প দিবেন। ঘরের তৈরি খাবার, তবুও পেটে খিদে আছে ভেবে চিপস, জুস, চকলেট ভুল করে দিবেন না। অর্ণব আরও কিছু সাজেশন দিলে ভদ্রমহিলা নাতনিকে নিয়ে চেম্বার ত্যাগ করলেন। অর্ণব দুদিকে মাথা ঝাঁকিয়ে বিড়বিড়াল। এই মেয়ে দেখি চকলেটের ফ্যাক্টরি খুলে বসেছে, নিজেও মরবে, বাচ্চাকেও মারবে। ডায়াগনস্টিক সেন্টার থেকে বেরিয়ে ফার্মেসি থেকে ওষুধ নিয়ে মা ও মেয়ে একটা রিক্সা নিয়ে বাড়ির পথে রওনা হলেন। মিঠি দুহাতে বাচ্চাকে বুকের কাছে আগলে ধরে রইল। ফাতেহা বেগম আস্তে ধীরে মুখে খুললেন। তুই বলিসনি কেন? অর্ণবকে তো দেখাচ্ছিস। মিঠি শান্তস্বরে উত্তর দিল। আমি গতদিন দেখা হওয়ার পর জানালাম। কিছু জানতে চেয়েছি? কি জানতে চাইবে? তোর দ্বিতীয় বিয়ে সম্পর্কে। না, উনি এই ধরনের সস্তা প্রশ্ন করে মানুষকে বিব্রত করেন না, আগেও কোনোদিন করতে দেখিনি। ও কি বিয়ে করেছে? করলে করুক, এতে কার কি? তুমি এত মাথা ঘামাচ্ছ কেন? ফাতেহা বেগম আধ ভাঙ্গা স্বরে বললেন। না মানে? আম্মু, যে সময়টা আজ অতীত সেটা নিয়ে অকারণ ভেবে ভেবে নিজেকে কষ্ট দিতে চাই না। সময় থেমে থাকে না, আমারও থামবে না, দিনগুলো ঠিকই কেটে যাবে। মিঠি এসব নিয়ে কথা বাড়ানোর আগ্রহ পেল না, তাই ওখানেই থেমে গেল। বাসায় পৌঁছে পুরোদমে বাচ্চার যত্ন নেওয়া শুরু করলো। ভুল করেও বাচ্চা যেন চকোলেট মুখে না দেয়, সেজন্য হাতের কাছ থেকে সেসব দূরে সরিয়ে রাখলো। রাতে মা মেয়ে নিজেদের মতো গল্প করতে বসলে গল্পের ফাঁকে ফাতেহা বেগম বললেন। আমি কয়দিনের জন্য গ্রামে যেতে চাইছি, তুই কি মানিয়ে নিতে পারবি? মিঠি বলল। আমি ওকে নিয়ে অফিস করব কি করে? ডে কেয়ারে রেখে যাবি। তুমি এখন গ্রামে গিয়ে কি করবে? অনেকদিন তোর আব্বু কবর দেখা হয় না, মনটা কেমন ছটফট করছে। এক সপ্তাহের জন্য যাব। কবরের চারপাশ বেড়া এতদিনে পুরনো হয়ে গেছে, এগুলো ঠিকঠাক করে তারপর আসবো। তোমার যা ইচ্ছা তুমি তাই করো। রাত অনেক হয়েছে দেখে তিনি আর অপেক্ষা করলেন না। মিঠিকে টেলিভিশনের সামনে বসিয়ে রেখে ঘুমাতে চলে গেলেন। মিঠি একদৃষ্টিতে সিরিয়ালের দিকে তাকিয়ে থাকলেও ভেতরে তার অন্য চিন্তা। জীবন কত অদ্ভুত ও ভয়ানক হতে পারে নিজেকে দিয়েই উপলব্ধি করতে পারছে। ছোট্ট এই জীবনে যা চেয়েছিল পেয়েছিল তাই, কিন্তু নিষ্ঠুর নিয়তি তাকে প্রতি পদে পদে অপদস্থ করে বুঝিয়ে দিয়েছে জীবনের যে কোনো সিদ্ধান্ত নিতে গেলে একটু ভেবেচিন্তে নিতে হয়, একটু খোলাখুলি আলোচনা করতে হয়, সেটা যে কোনো সম্পর্কের ক্ষেত্রেই। মুখ বন্ধ করে চেপে রাখলে কষ্টবোধ সুখ মেলে না। অথচ অর্ণব তার সম্পর্কে এই খোলাখুলি আলোচনাটাই ছিল না, যার জন্য কিছু কথা, কিছু অব্যক্ত অনুভূতি কেবলই একটা ওয়াদার কাছে হেরে গেছে। ওই যে অর্ণব কথা দিয়েছিল ধোঁয়াশের কাছে তাকে ফিরিয়ে দিবে, সে কথাই কাল হয়ে দাঁড়িয়েছিল সম্পর্কে। গ্রাম থেকে প্রতিদিন শহরে এসে ক্লাস করা মিঠির জন্য কঠিন হয়ে যাচ্ছে। বিয়ের প্রথম কয়েক সপ্তাহ এভাবে চললেও অর্ণব নিজেই এই অসুবিধার সমাধান বের করলো। সিদ্ধান্ত নিল মিঠিকে নিয়ে শহরে চলে যাবে, এতে করে তারও মিঠি দুজনের সুবিধা হবে। বারবার এদিক ওদিক দৌড়ানো লাগবে না। রাতে খাবার টেবিলে একথা বাবা মাকে জানাতেই দিলারা জামান অবাক হয়ে বললেন। শহরে যাবে মানে? ও শহরে গেলে ঘর সংসার সামলাবে কে? অর্ণব সোজা সাপটা বলল। কিন্তু আম্মা, এমন করলে ওর পড়াশোনার ক্ষতি হবে। দরকার কি পড়াশোনার? গ্রামের মেয়ে বউদের এত পড়াশোনা করতে নেই, ঠিকমতো সংসার দেখাশোনা করে বাচ্চা কাচ্চা লালন পালন করতে পারলেই হলো। আম্মা, তুমি এখনো আগের যুগে পড়ে আছো, এটা আধুনিক যুগে। এই যুগে মানুষ শিক্ষা দীক্ষাকে গুরুত্ব দিতে পছন্দ করে বেশি। তাছাড়া ও যদি পড়াশোনা না করে তাহলে নিজেকে তো শক্তভাবে দাঁড় করাতে পারবে না। আজ হোক বা কাল ওর বাবা মা যখন বৃদ্ধ হবেন তখন তো ওকেই ওর বাবা মায়ের দায়িত্ব নিতে হবে, নাকি তুমি আমি নিব ওনাদের দায়িত্ব? দিলারা জামান স্পষ্ট কণ্ঠে বললেন। আমি এত কথা জানি না বাবলা, আমি তোদের স্পষ্ট করে একটা কথা বলে দিই, এই সংসারে থাকতে হলে বউ হয়েই থাকতে হবে। পড়াশোনা করে চাকরি বাকরি করবে, বাবা মায়ের দায়িত্ব নেবে, এমন চিন্তা ভাবনা থাকলে ওকে ওর পথ দেখতে বল। মায়ের কথায় মাথার শিরা উপশিরায় দপদপ করে আগুন জ্বলে উঠল অর্ণবের। সে চেঁচিয়ে উঠে বলল। এটা অন্যায় আম্মা। একটা মানুষ পড়াশোনা করে কি করবে কি করবে না এটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত। এখানে তুমি আমি নিষেধাজ্ঞা আরোপ করতে পারি না।
দুদিন হয়নি বিয়ে হয়েছে, এর মধ্যে মুখে মুখে তর্ক করছিস? মাফ করো আম্মা, তুমি তার সাথে অন্যায় করছো। এমন করে কারো ইচ্ছে স্বপ্নদের গলা টিপে হত্যা করতে নেই। বাহ, খুব ভালো। আগে তো বিয়েই করতে চাসনি, আর এখন একেবারে বউয়ের আঁচলের তলায় ঢুকে গেলি। আমার তো মনে হচ্ছে ওর গোটা পরিবারের লোকজন তোকে জাদু মন্ত্র করেছে। অর্ণব মাথায় হাত চেপে অসহায় চোখে বাবার দিকে তাকালো। তিনিও স্ত্রীর কথায় সায় জানিয়ে বললেন, মেয়েদের এ তো উড়তে দেওয়া উচিত না বাবা। মেয়েরা ঘর সংসার সামলাবে, এটাই তো নিয়ম। তাদের কেন এত পড়াশোনা করে চাকরি বাকরি করতে হবে? অর্ণব দুজনের দিকে তাকিয়ে বলল, এ কথা আগেই বলতে, ঘরে 4-5 জন চাকর এনে দিতাম, একটা মেয়ের জীবন নষ্ট করতাম না। রাগ করে না খেয়ে চলে গেল অর্ণব। তার ছোট ভাই অরূপও মিঠির বয়সী, সে এত তর্ক বিতর্কতে গেল না, শুধু ভাইকে বলল। খেয়ে যাও ভাইয়া। অর্ণব শুধু বলল, তুই খা। রুমে এসে দেখলো মিঠিও মন খারাপ করে বসে আছে। এত সব কথা তার কানে এলো, সে নীরব শ্রোতা হয়ে শুনেছে শুধু, কোনো কথায় প্রতিবাদ করতে ইচ্ছে হয়নি। অর্ণব ব্যাগ গোছাতে গোছাতে বলল, আম্মার কথায় কিছু মনে করবেন না, পুরনো দিনের মানুষ তো, ওনারা আর শিক্ষা দীক্ষার মূল্য কি বুঝেন? কিন্তু আপনার আম্মুও যথেষ্ট শিক্ষিত। আমি যতদূর জানি উনি এসএসসি পাশ করেছেন। তাতে কি, চিন্তা ভাবনার তো পরিবর্তন হয়নি। বাদ দিন, কাল শহরে যাচ্ছে, এটাই ফাইনাল। আমার জন্য আপনি নিজের বাবা মায়ের কাছে খারাপ হয়ে যাচ্ছেন। অসুবিধা নেই, মাত্রই তো কদিন। এরপর যখন ডিভোর্স লেটারে সাইন করে দুজনে দুই পথে হাঁটা ধরবো, তখন আর কোনো কথাই শুনতে হবে না। পরের দিন দুজনে তৈরি হয়ে সবার থেকে বিদায় নিতে এলে দিলারা জামান নাক মুখ কুঁচকে নিয়ে বললেন, বিয়ের আগে তুমি তো বলনি তুমি পড়াশোনা করে চাকরি বাকরি করতে চাও। যদি বলতে, আমি তোমাকে এই ঘরের বউ করতাম না। কেন আন্টি, বিয়ের পর কি মেয়েদের পড়াশোনা করতে নেই? তখনও শাশুড়িকে আম্মা বা মা ডেকে অভ্যস্ত হতে পারেনি মিঠি, তাই আন্টি ডাকতো। ডাক শুনে দিলারা জামান খিটমিটে মেজাজে বললেন, দেখেছিস, আমাকে আম্মা ডাকতেও তার মুখে আটকায়। অভ্যাস হতে সময় লাগবে। ও তাই বলো? কোন ঘরের নবাবজাদি গো তুমি? শাশুড়িকে আম্মা ডাকতে অসুবিধা হবে? আমি তো অসুবিধার কথা বলিনি, আপনি অযথাই রাগ করছেন। আমি তো শুধু বলেছি আপনাকে আম্মা ডাকতে সময় লাগবে। কি বলতে চাও তুমি? এখন তোমার আম্মা হতেও আমাকে পরীক্ষা দিতে হবে? ছি ছি, এইসব আপনি কি বলছেন? একই গ্রামের বাসিন্দা হওয়াতে আপনাকে আমি আগে থেকেই আন্টি ডেকে অভ্যস্ত। বহুদিনের পুরনো অভ্যাস বদলে আম্মা ডাকাটা কঠিনই। তা তো হবেই। তুমি তো আর শাশুড়িকে নিজের মা ভাবনি, তাই আমার কথারও কোনো মূল্য দিতে চাইছো না। যাও, যেদিকে মন চায় যাও, আমার কি। মিঠি মনে মনে হাসলো শুধু, যে মুখে তিনি কিছুদিন আগেও মায়া দেখেছিলেন, আর সে মুখের দিকে করুণার দৃষ্টিতেও তাকালেন না। অরূপ মিঠিকে বলল, মন খারাপ করবেন না ভাবি, মনোযোগ দিয়ে পড়াশোনা করবেন। আমার বিশ্বাস আপনি একদিন অনেক দূর পর্যন্ত এগোবেন। শ্বশুর শাশুড়িকে কদমবুসি করে বিদায় নিয়ে গাড়িতে উঠলে দিলারা জামান দাঁত কিরমির করে বিড়বিড়ালেন, দেখবো পড়াশোনা করে কত দূর কি উল্টাও। উত্তরে দূর থেকে নিষ্পাপ হাসি দিয়ে বাড়ি ছাড়লো দুজনে। এরপর থেকে দুজন মানুষ ছাড়া হাত পা নিয়ে শহরের আনাচে কানাচে ঘুরে বেরিয়ে নিজেদের সময়টাকে উপভোগ করতে লাগলো। এদিকে অর্ণব বাইরে যাওয়ার প্রস্তুতি নিতে লাগলো, অন্যদিকে মিঠি পড়াশোনা নিয়ে সিরিয়াস হয়ে গেল। মাঝে মধ্যে নুহাসের সাথে তার দেখা হতো, তখন পুরো দমে আড্ডা চলতো না। সেই আড্ডা প্রেমিক প্রেমিকার নয়, বরং বন্ধুত্বের। তিনজনে মিলে জমিয়ে আড্ডা দিত তারা। সময়ের সাথে পাল্লা দিয়ে সম্পর্ক একটা নির্দিষ্ট গণ্ডিতে আটকে রেখে এগোচ্ছিল। কেউ নিজেদের কথার বরখেলাপ করার সাহস দেখায়নি। দুজনে একই রুমে থাকলেও ভুল করেও কাছাকাছি আসেনি, কিংবা কোনো ধরনের বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়তে দেয়নি কেউ কাউকে। শ্রদ্ধা, সম্মান ও বিশ্বাস বজায় রেখে দিন কেটে যেতে লাগলো। এমন করে দিন কাটাতে গিয়ে মিঠির একটা ভরসার জায়গা হয়ে গেল অর্ণব। সে চলতে পথে তাকে বিশ্বস্ত ভেবে ঘরণী হয়ে উঠতে না পারলেও পুরোদমে অর্ণবের কাছের একজন হয়ে গেল। দাম্পত্য জীবনের ঠিক 5 মাসের মাথায় মিঠির বাবা আলমাস কবিরি দ্বিতীয়বার স্ট্রোক করেন এবং সেদিনই পৃথিবীর বুক থেকে নিজের নাম ও অস্তিত্ব মুছে নেন। খবর পেয়ে বাবার মৃতদেহ শেষবারের মতো দেখতে গ্রামে গেল মিঠি। একমাত্র মেয়ের জামাই হিসেবে অর্ণবকেও সবকিছু সামাল দিতে হলো। এত করে দিলারা জামান আরও রাগে ক্ষোভে ফেটে পড়তে লাগলেন।
তিনি নিশ্চিত হয়ে গেলেন ছেলেকে বিয়ে করিয়ে বউ আনেননি, বরং ঘরে একটা কালনাগিনী ঢুকিয়েছেন, যার মায়া ও মোহে পরে অর্ণব বাবা মাকে পর করে দিয়েছে, যেন বউই তার সব। এক বিধবা মহিলাকে তিনি সান্ত্বনা দিবেন কি, উল্টে বকাঝকা করে এসেছেন। বাড়ি ভরা লোকের সামনে ছেলের হাত টানতে টানতে বললেন, তুই এখানে কি করছিস বাবলা? কেন এদের নিয়ে মাথা ঘামাচ্ছিস? বাড়ি চল তাড়াতাড়ি। মায়ের আচরণে অর্ণব হতভম্ব হয়ে বলল, আম্মা, মিঠি এসব সামাল দিতে পারবে না, ও বাচ্চা মানুষ। এই মুহূর্তে ওদের পাশে একটা ভরসার হাত ভীষণ দরকার। আত্মীয় স্বজন আছে, পাড়া প্রতিবেশী আছে, তারা দেখবে, তুই আয়। আমি যাব না আম্মা, হাত ছাড়ো আমার। জোরপূর্বক অর্ণব নিজের হাত ছাড়িয়ে ঘরের বর্তমান পরিস্থিতি নিয়ে মিঠির চাচা ও ফুপুর সাথে আলোচনা করতে চাইলে সকলের সামনে দিলারা জামান ছেলেকে প্রায় হুমকি দিয়ে বললেন, হয় তুই ওকে তালাক দিবি, নয় তোর আব্বা আমাকে জীবন্ত কবর দিবি। আম্মা, এসব তুমি কি বলছো? কেন বলছো? তোমার মাথা খারাপ হয়ে গেছে? এদিকটা সামনে নেই। আমি তোমাকে শীঘ্রই একজন সাইকিয়াট্রিস্ট দেখাবো। পাগল আমি হইনি, তুই হয়েছিস। ওর রূপে অন্ধ হয়েছিস। আম্মা কি এখন আর সেটাও চিনিস না। উপস্থিত মানুষের সামনে মায়ের এমন আচরণ অর্ণবকে যেই লজ্জা ও অপমানের মুখে ফেলেছে, সেসবের পর নিজেকে আর স্পষ্ট করতে ইচ্ছে হয়নি, বলতে ইচ্ছে হয়নি, আমার সব কিছুই তো তোমরাই যদি আমাকে ভুল বুঝো, আমি কার কাছে নিজের দুঃখগুলো জমা রাখবো। ফাতেহা বেগমের মানসিক অবস্থা কথা ভেবে সপ্তাহ 10 দিন মায়ের কাছেই থাকলো মিঠি। তবে রোজ 2 বার করে সকালে ও সন্ধ্যায় শ্বশুরবাড়িতে এসে রান্নাবান্নার কাজ সামলাতে হয়েছে। সেই সময়ও তাকে শাশুড়ির কটু কথা শুনে চোখের পানি ফেলতে ফেলতে কাজ করতে হয়েছে। প্রতিটা মুহূর্তে দিলারা জামান মিঠিকে হুমকির স্বরূপ বলতেন, আমার কথা শোনো বৌমা, বউ হয়ে এসেছো, বউই থাকো। পড়াশোনার ভূত মাথা থেকে তাড়াও, এত পড়ে কি হবে? মিঠি তর্কে না গেলেও যথাসাধ্য চেষ্টা করত ঠান্ডা মাথায় শাশুড়িকে বোঝানোর, কিন্তু সম্ভব হতো না। পড়াশোনা করলে যে শুধু চাকরি হয় তা তো না আন্টি, পড়াশোনা করলে মানুষ জ্ঞানী হয়, বোধ বুদ্ধি জাগ্রত হয়, ভালো মন্দ ও ভুল সঠিকের মধ্যে থাকা পার্থক্য বুঝতে পারে। এইটুকুর জন্য হলো আমি পড়াশোনা করতে চাই, এভাবে বলেও বাঁচতে পারতো না। কেউ তার কথাকে গুরুত্বই দিত না। উনি ফট করে বলে উঠতেন, এত বোধ বুদ্ধির দরকার নেই বৌমা, যা বলছি ভালো মতো শোনো, নয়তো এ বাড়িতে তোমার জায়গা নেই। আমি আমার ছেলের জন্য ঘরণী খুঁজে আনবো। তার শ্বশুর রৌনক সাহেবও একইভাবে বলতেন, মেয়েদের তো পড়াশোনা করে কাজ কি মা? সেই তো শ্বশুরবাড়ির বাসন মাজতে হয়। ডিউটি যেহেতু একটা, মনোযোগ দিয়ে এটাই করো। আপনারা আপনাদের ছেলেকে কেন পড়াশোনা করিয়েছেন? দিলারা যেমন উত্তর দেন, ছেলেরা তো পড়াশোনা করবেই, চাকরি বাকরি করে টাকা পয়সা কামাবে, বাবা মায়ের দায়িত্ব নেবে। ভালো চাকরি পেতে গেলে উচ্চশিক্ষার দরকার আছে বই কি। আর মেয়ের বেলায় এই নিয়মটা বদলে যায় কেন? যাদের ঘরে আমার মতো একটি মাত্র কন্যা সন্তান আছে, সেই বাবা মায়ের দায়িত্ব কে নেবে? সেটা আমাদের দেখার বিষয় নয় বৌমা। কিন্তু আমাকে দেখতে হবে। আমার আম্মুর জন্য আমাকে আরো ভালো করে পড়াশোনা করতে হবে, তার দায়িত্ব নিতে হবে। তাহলে তুমি বিয়েতে রাজি হয়েছিলে কেন? চলে যাও এখান থেকে। আমার ছেলের ইনকামের একটা টাকাও আমি তোমার পিছনে খরচ হতে দিব না। আপনার ছেলে কিন্তু আমার স্বামী, তিনি যদি আমার সিদ্ধান্তকে সম্মান করেন, আপনি বাধা দেওয়ার কে? আমার ছেলেকে কিনে নিয়েছো বুঝি? দাঁড়াও, শিগগির তোমার ব্যবস্থা করছি। আমার পিঠে ছুরি বসিয়ে আমারই ছেলের টাকা পয়সা হাত করবে, আর আমি বসে বসে দেখব? হবে না। এই বাড়ি থেকে যেতেই হবে তোমায়, একেবারে। এখানে আমি তোমাকে আর একদিনও সহ্য করব না। এমন না যে মিঠির এখানে থাকার জন্য মরিয়া, সে শুধু শিক্ষার মর্যাদা এবং ছেলে ও মেয়ে যে সমান, দুদিকেই যে শিক্ষার প্রয়োজন আছে, এটা ওনাদের বোঝাতে ব্যর্থ বলেই খারাপ লাগতো বেশি। কেন যে কিছু কিছু মানুষ মেয়েদের শিক্ষা দীক্ষাকে এত তুচ্ছ তাচ্ছিল্য করে, বুঝে আসে না তার। এমনভাবে বলার পর আর কোনো প্রকার দ্বন্দ্বেও যায়নি, কান ভরে শুনেছে, চোখের পানি ফেলেছে। দুজনের এমনতার কথাবার্তার মধ্যেই অর্ণব এসে উপস্থিত হলো বাড়িতে। মিঠিকে তাড়া দিয়ে বলল, তৈরি হন জলদি, আপনার তো সামনে ইনকোর্স। এইভাবে ঘর সংসারের পিছনে পড়ে থাকলে বছর শেষে রেজাল্টের খাতায় গোল্লা থাকবে। দিলার জামান খেতে উঠে বললেন, ও কি কথা? কত রান্না বান্না বাকি, এখন কেন যাবে? এখন যাবে মানে এখনই যাবে। মিঠি তবুও সবজি কাটাকুটি করছিল,
অর্ণবের দিকে তাকিয়ে বলল, হাতের কাজ শেষ হোক, এরপর রেডি হচ্ছি। মিঠি এই কথা বলতে দেরি, দিলারা জামানের বটি হাতে নিতে দেরি নেই। মুহূর্তের মধ্যেই তিনি এমন পরিস্থিতি সৃষ্টি করলেন যে মিঠি নিজের জায়গায় দাঁড়িয়ে থেকে কাঁপতে লাগলো। অর্ণব কিছু বলার আগে দিলারা জামান বটি নিজের গলায় ছুঁয়ে বললেন, আজ তুই বলে যাবি তোর কাছে কে গুরুত্বপূর্ণ, তোর আম্মা নাকি বউ? অর্ণব ঝটপট হাত বাড়িয়ে বটি সরিয়ে নিতে গেলে দিলারা জামান কয়েক পা দূরে সরে বললেন, খবরদার কাছে আসবি না, এক পা এগোলেই আমি নিজেকে শেষ করে দেব। অরূপ ভার্সিটিতে ছিল আর অর্ণবের বাবা ছিলেন বাজারে। মায়ের এই জঘন্য আচরণ কিভাবে থামাবে উপায় খুঁজে পেল না অর্ণব, তবুও চেষ্টা অব্যাহত রেখে বলল, আম্মা, আমার কথা শোনো, পাগলামি করো না। আমি পাগলামি করছি না, তুই অশান্তি দিয়ে মারছিস আমাকে। আমি একটা বৌমা চাই, কোনো চাকরিয়ানা নারী চাই না, যে সারাদিন পর পুরুষের সাথে ঘুরবে আর দিন শেষে আমার ঘরে এসে গিন্নিপনা দেখাবে। এসব আমি বরদাস্ত করব না, তুই ওকে বিদায় করে দে। তুমি নিজেই তো তাকে পছন্দ করে এনেছো, এখন কেন এসব কথা বলছো? ভুল করেছি, ভুল। ওর যে ডানা গজাবে এটা বুঝিনি, ইচ্ছে তো করছে এক কোপে ওকে শেষ করে দিই। আম্মা, চিৎকার দিয়ে উঠল অর্ণব। ছেলের চিৎকারে দিলারা জামান ফুসফুস করে উঠলেন, আমার সাথে চিৎকার না করে ওকে বোঝালেই তো পারিস, পড়াশোনা বাদ দিয়ে দিলে কি এমন ক্ষতি? ক্ষতি কি সেটা তুমি বুঝবে না আম্মা, যা কিছুই হয়ে যাক পড়াশোনা বাদ দেওয়ানো যাবে না। এটাই তো সিদ্ধান্ত বাবলা। হ্যাঁ, তাহলে তুইও শোন, ও যদি আর একদিনও এই সংসারে থাকে তুই তোর আম্মাকে হারাবি। বিয়ের 6 মাস হয়নি, এর মধ্যে বাড়ির বউকে নিয়ে মায়ের এই ভুল ধারণাও অপমানজনক ব্যবহারে অর্ণব কয়েক সেকেন্ডের মধ্যেই সিদ্ধান্ত নিল এমন জঘন্য পরিবেশে মিঠিকে রাখা যুক্তিযুক্ত হবে না। এখনো সংসারেই হয়নি, বোঝাপড়া হয়ে ওঠেনি, মনের লেনদেন হয়নি, তার মধ্যে সাংসারিক যন্ত্রণা, মায়ের বর্বরতা, সব মিলে এমন অসহনীয় ঘর সংসার ও বন্ধন মিঠির জন্য নয়। একটা মেয়ের স্বপ্ন ও জীবন কোনো কিছুই নষ্ট করার অধিকার তার নেই। জোর করেও যদি এই সম্পর্ক রাখতে চায় তবুও মিঠি তাকে ভুল বুঝবে, আর মাও দিন দিন আরও হিংস্র হয়ে উঠবেন। এমন পরিবেশে যেই থাকবে সেই মানসিক যন্ত্রণা নিয়ে নিঃশেষ হয়ে যাবে। জেনে বুঝে কি করে মিঠিকে এমন যন্ত্রণাদায়ক জীবন সে উপহার দিবে? মিঠি তো তার ক্ষণিকের মোহ নয়, হৃদয়ের কুঠুরিতে একটু একটু করে জমে ওঠা স্বচ্ছ ও সুন্দর অনুভূতির নাম, যাকে সে নিজের সবটুকু দিয়ে ভালোবাসতে শুরু করেছে। চোখের সামনে মিঠির ভবিষ্যৎ নষ্ট হোক সেটা মানতে পারল না অর্ণব, তাই মাকে থামাতে চেষ্টা করতে বলল, ঠিক আছে, তুমি যা বলবে তাই হবে। আমি মিঠিকে বিদায় করে দিব, কিন্তু এক্ষুনি সম্ভব না। কেন সম্ভব না? তুই এখনই ওকে তালাক দে, এমন বউ আমার চাই না। কথাবার্তা কিচ্ছু শোনে না, নিজের মর্জি মতো চলে, ঘর সংসার দেখাশোনা করবে না, সে নাকি পড়াশোনা করে চাকরি করবে। দরকার নেই ওর মতো বৌমার, বের করে দে ওকে। আম্মা, মাথা ঠান্ডা রেখে আমার কথা শোনো। আমি এমনিতেও কানাডা চলে যাচ্ছি, আমার সব কিছু কনফার্ম হয়ে গেছে। যাওয়ার আগে আমি ওকে ডিভোর্স দিয়ে যাব। ঠিক তো। অর্ণব নিজের মনের অভ্যন্তরে সুস্ফোটার মতো যন্ত্রণা অনুভব করলেও সেটুকুকে খুব গোপনে লুকিয়ে রেখে বলল, হ্যাঁ ঠিক। যদি তা না হয় তাহলে কিন্তু তুই আমার মরামুখ দেখবি বাবলা। অর্ণব ঠোঁটে হাসি ফুটিয়ে বলল, সেটা আমি কখনোই হতে দিব না আম্মা। দিলারা যেমন খুশি হয়ে হাতের বটি ফেলে ছেলেকে জড়িয়ে ধরে বললেন, আমার সোনা ছেলে, আমি তোকে আবার বিয়ে করাবো দেখিস। অর্ণব মনে মনে বিড়বিড়াল, তুমি তো আমাকে জ্যান্ত মেরে ফেললে আম্মা। মৃত মানুষের আবার বিয়ের শখ কি, ঘর সংসার কি? মিঠি নিশ্চুপে দাঁড়িয়ে মা ছেলের কথা শুনল শুধু। এ সময় দিলারা জামান একটু সহজ হয়ে মুখে পেঁচিয়ে সেখান থেকে চলে গেলেন। অর্ণব মিঠিকে বলল, ঝটপট তৈরি হন, আপনি যাওয়ার পথে বাড়ি গিয়ে আপনার আম্মুর কাছ থেকে বিদায় নিয়ে আসবেন। মিঠি চোখ তুলে বলল, আমি যদি চলে যাই আম্মুকে কে দেখবে? চিন্তার কিছু নেই, বাড়ির সবাই আছে, আমি কথা বলেছি। আপনার চাচু আর চাচি আম্মা ওনারা দেখাশোনা করবেন। যে কোনো সমস্যা হলে ওনারা আমাদের জানাবেন। না গেলে তো আপনার পড়াশোনার ক্ষতি হবে। বাসায় আসার পর হুট করে অসুস্থ হয়ে পড়ে মিঠি। বাবা নেই, মায়ের কি হবে, মা থাকবে কি করে, এই এক চিন্তায় সে অস্থির হয়ে গেল। কেঁদে কেটে দুর্বল যেমন হলো, তেমনি জ্বর বাঁধিয়ে বিছানাকে আপন করে নিল। সে রাতে মিঠির শরীরে তাপমাত্রা কমাতে থাকে ক্রমাগত। জলপট্টি দিয়ে গেল অর্ণব, মধ্যরাত পর্যন্তই সেবা করলো, ওষুধ খাওয়ালো, তবুও জ্বর ছাড়লো না। শেষ রাতে আবারও কাঁপুনি দিয়ে জ্বর এলো।
একটু উষ্ণতা খুঁজতে অর্ণবের বুকের ভেতর গুটিয়ে গেল মিঠি। অর্ণব আবারও একাধারে জলপট্টি দিল, হাত পা মুছে দিল, তবুও যেন জ্বর নামার নাম নিচ্ছিল না। বমি টমি করে ভাসিয়ে দিল বেচারি। চিন্তায় অস্থির অর্ণব আর কি করবে ভেবেই পেল না। এক সময় ভাবলো ফার্মেসি থেকে যদি অন্য কোনো ঔষধ এনে খাওয়ানো যায় এতে হয়তো সেরে যাবে, কিন্তু অসময়ে ফার্মেসি খোলা মিলবে তো। চিন্তিত মনে সে যখন বিছানা ছেড়ে নামতে যাবে, মিঠি তাকে যত্নে ধরে রাখলো। হাত দিয়ে যত সরায় মিঠি ততই কাছে আসে। এক সময় ফিসফিসিয়ে বলে ওঠে, আপনি তো বড্ড জ্বালাচ্ছেন, দূরে যাচ্ছেন কেন? অর্ণব তাকে জোরপূর্বক ঠেলে সরিয়ে বলল, হুঁশে ফিরুন, দূরে না গেলে কেলেঙ্কারি হয়ে যাবে। হোক কেলেঙ্কারি, ক্ষতি কি? আমরা তো স্বামী স্ত্রী, তাই না? মিঠি যে বেহুশের তালে উল্টাপাল্টা বকছে এটা ভেবেই খারাপ লাগছে অর্ণবের। ধোয়াতে দূরে ঠেলতে গেলে মিঠি একদম তার বুকের মধ্যেখানে নাক মুখ ঘষে দিয়ে বলল। এখানে থাকি, ভালো লাগছে। অর্ণব থমকে উঠে বলল, খুব খারাপ হচ্ছে চকলেট। এভাবে চলতে থাকলে একটা পুরুষ বেশিক্ষণ নিজের বৈধ নারীর থেকে দূরে থাকতে পারবে না। তাহলে দূরে যাচ্ছেন কেন? কাছে আসুন। মিঠি এবার অঘটন ঘটিয়ে ফেলল। দুহাতে অর্ণবের গলা পেঁচিয়ে ধরে উত্তপ্ত ঠোঁটের প্রথম স্পর্শ দিল রক্ষ শুষ্ক ঠোঁটে। অর্ণব বার কয়েক নিজেকে দূরে সরিয়ে নিতে চাইলেও শেষ পর্যন্ত পেরে উঠল না। এমন অঘটন ঘটন প্রতিবেশী নারী জীবনে সে আর দেখেনি। তার সব ধৈর্যের বাঁধ ভেঙে গেল ওখানেই। সেও সম্পর্কে থাকা অদৃশ্য দেয়ালটা ভেঙে দেওয়ার চেষ্টায় কাছে এলো। মাকে দেওয়া কথাটা তখন আর মাথায় রইল না। বাকি সময়টুকু কাটলো স্বপ্নের চেয়েও ভয়ানক সুন্দরভাবে। পরের দিন মিঠির ঘুম ভাঙলো দুপুরে। অর্ণব তখন বাসায় ছিল না, তবে একটা ওষুধ ছিল সেন্টার টেবিলে রাখা, সাথে একটা চিরকুট, তাতে লেখা, ওষুধটা খেয়ে নেবেন, কোনো ধরনের সমস্যা হবে না। আর ব্যাগপত্র গুছিয়ে রাখুন, আজই আপনি হোস্টেলে উঠবেন। কিসের ওষুধ বুঝতে একটু সময় লাগলো মিঠির। যখন বুঝলো তীব্র রাগে ফেটে পড়লো সে। ঘরের সবকিছু ভাঙচুর করে অর্ণবের নম্বর ডায়াল করে রাখত কণ্ঠে বলল, আপনি একটা অসভ্য পুরুষ, সুযোগ পেয়ে নিজের আসল রূপ দেখিয়ে দিয়েছেন। আমি এখন নুহাসের সামনে দাঁড়াবো কি করে? আমি না হয় বেহুশ ছিলাম, আপনি তো হুঁশে ছিলেন। কেন নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেননি? কেন আমাকে হুঁশে ফেরাননি? আপনাদের মতো পুরুষের জন্যই মেয়েরা কোথাও নিরাপদ না। এইটুকু বলে মনের জ্বালা মিঠি ওষুধটা খেয়ে ঘন্টাখানেক সময় নিয়ে গোছল শেষ করলো মিঠি। এরপর ব্যাগপত্র গুছিয়ে মেজাজে আগুন নিয়ে অর্ণবের অপেক্ষায় রইল। অর্ণব এসে তার ব্যাগটা গাড়িতে তুলে বলল, যা হয়েছে ভুলে যাবেন, আর এসব কথা নুহাসকে বলার দরকার নেই। মিঠি খেপাটে স্বরে বলল, সব কিছু এত সহজ? আপনি কি করে পারলেন এটা করতে? আমার তো নিজের চুল ছিঁড়তে ইচ্ছে করছে এখন। চকলেট, খবরদার, আর একবার যদি ওই ফালতু নামে আমাকে ডেকেছেন তো আপনাকে আমি। দাঁত কিরমির করে কাঁপতে থাকলো মিঠি। অর্ণব চাপা শ্বাস ছেড়ে বলল, আমরা আজই ডিভোর্স পেপারে সাইন করব, এরপর তো সব আবার স্বাভাবিক হয়ে যাবে। একথা শুনে মিঠি একটু রিল্যাক্স হলো। শব্দ না করে গাড়িতে উঠে বসলো। অর্ণবও পাশের সিটে বসলো। পুরো রাস্তায় কেউ কোনো কথা বলল না, তবে কোর্টে গিয়ে ডিভোর্স পেপারে সাইন করার পর মিঠিকে একটু স্বাভাবিক দেখা গেল, যেন ভারী বোঝা থেকে মুক্তি পেল। পুরোটা সময় কারো চোখে কষ্ট ছিল না, হা হুতাশও ছিল না। এই দিনের জন্য আগে থেকেই তো দুজনে মানসিক প্রস্তুতি নিয়ে রেখেছিল, তাহলে কষ্ট কেন হবে, মন কেন পুড়বে, হা হুতাশ করে বা লাভ হবে কি? এরপর গার্লস হোস্টেলে এসে গাড়ি থামিয়ে অর্ণব সামান্য কিছু টাকা মিঠির হাতে ধরিয়ে দিয়ে বলল, এগুলো রাখুন, প্রয়োজনে খরচ করবেন। মিঠি মুখ ঘুরিয়ে বলল, আমার টাকা লাগবে না। এটা দেনমোহরের টাকা, আরও আগে দেওয়া উচিত ছিল, কিন্তু পরিস্থিতি। কিছু সময় চুপ থেকে অর্ণব বলল, এখানে যদি কোনো সমস্যা হয় নুহাসকে জানাবেন, ও সব দেখবে। আর ইদ্যতের মেয়াদ শেষ হয়ে গেলে ওকে বিয়ে করে ফেলবেন। মিঠি উত্তর দিল না, মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে থাকলো। অর্ণব হেসে বলল, আগামী সপ্তাহে আমার ফ্লাইট, এরপর দেশে ফিরে আপনাকে একটা সুখী ও সুন্দর জীবনে দেখতে চাই। আমাকে কথা দিন, গত রাতের সব কিছু আপনি ভুলে যাবেন, আর এই ভুলটার জন্য আমার উপর কোনো অভিযোগ রাখবেন না। মিঠি চোখ বন্ধ করে নিজেকে একটু সময় দিল, এরপর বলল, আপনি চলে যান। আমি এতটাও বেকুব নই যে আপনার মতো গর্ধপের স্মৃতি মনে নিয়ে জীবন থামিয়ে রাখবো। যান, জলদি যান। আর 1 মিনিটও যদি আপনাকে এখানে দেখেছি মাথা ফাটিয়ে ফেলবো একদম। অর্ণব বুঝলো মিঠি তার কাজেও আচরণে কষ্ট পেয়েছে, কিন্তু কি করবে, কাছে তো সে আগে আসেনি, মিঠিই তাকে বাধ্য করেছিল। এমন করে কাছে এলে দূরে ঠেলা যায়? এখন তো তার এই ভুল ভাঙাতেও যে ইচ্ছে করছে না। সব তো শেষই, কি হবে কথা বাড়িয়ে?
তার চেয়ে কিছু অব্যক্ত অনুভূতি মনে নিয়ে সে দূরে চলে যাক। মিঠি এই শহরে ভালো থাকুক, নতুনভাবে শুরু করুক সব, ভুলে যাক তার মতো কাপুরুষকে। মিঠিকে গেটের সামনে রেখে ড্রাইভারকে তাড়া দিয়ে অর্ণব বলল, আপনি এগোন মামা, এখানে আর কোনো প্রয়োজন নেই। সেদিনের পর প্রতিদিন একবার করে হোস্টেল থেকে ক্যাম্পাসের সামনে রাস্তার দিকে চেয়ে থাকতো মিঠি। যদি অর্ণব একবার আসে, যদি এসে জানতে চায় এখানে মিঠির অসুবিধা হচ্ছে কি না, তার কিছু লাগবে কি না। কিন্তু অর্ণব আর আসেনি, আসার কোথাও না। যে সম্পর্ক শেষ হয়ে যায় সেখানে আর আশা রাখতে নেই। তবুও মিঠি আশা রেখেছিল, খুব বেশি ভরসা করেছিল বলেই মানিয়ে নিতে চেয়েছিল। সম্পর্ক তখন তার কাছে একটু একটু করে ভীষণ মূল্যবান হয়ে ধরা দিতে থাকে। কিন্তু দিলারা জামান এমন এক ভয়ানক পরিস্থিতি তৈরি করলেন, সেখানে অর্ণবের মতো শক্তপোক্ত মনের পুরুষ শুকনো মাটিতে আছড়ে পড়ে খাবি খেতে লাগলো। অর্ণবকে সেদিনে এত অসহায় দেখার পর মিঠি নিজের সিচুয়েশন কাউকে বোঝানোর সুযোগই পায়নি। কেবলই মনে হয়েছে তার জন্য মা ও ছেলের মধ্যে দ্বন্দ্ব হচ্ছে। যদি সে না থাকে এই দ্বন্দ্ব থাকবে না, তাই তার দূরে সরে যাওয়াই মঙ্গল। এর জন্য মন কি চায় এটা মুখ ফুটে বলা হয়ে ওঠেনি। কেবলই একটা দীর্ঘশ্বাস ও কয়েক ফোঁটা চোখের পানির মধ্য দিয়ে সব শেষ হয়ে গিয়েছিল। তাছাড়া নিজের মা ও নিজের অনাকাঙ্ক্ষিত ভবিষ্যৎ নিয়ে মিঠির তখন অথৈ জলে ডুবে যাওয়ার অবস্থা। অর্ণব মাকে খুশি রাখতে ঝটপট বলেও দিয়েছিল ডিভোর্স দিয়ে দিবে, আর মিঠি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু শুনছিল। একটা সম্পর্কে বিচ্ছেদ শব্দটা ব্যবহার করা যত সহজ, সেই বিচ্ছেদটাকে কার্যকর করা ততটাই কঠিন। অথচ এই কঠিন কাজ নিমেষের মধ্যেই সহজ করে দিল অর্ণব। এত কাছে এসেও কেউ কিভাবে দূরে চলে যেতে পারে, কেউ কিভাবে ডিভোর্স পেপারে সাইন করতে পারে। একবার অন্তত অর্ণব যদি বলতো আমার জন্য অপেক্ষা করবেন, আমি ফিরে এসে সব সামলে নিব। কিন্তু অর্ণব সে কথাও বলেনি, বলতে পারতো না। মিঠির নিজেরও তখন জেদ ছিল, মায়ের জন্য চিন্তা ছিল বেশি। অর্ণব যদি নিজের মাকে নাও দেখতো, অরূপ ছিল, তাদের বাবা ছিলেন, কিন্তু মিঠির মায়ের মেয়ে ছাড়া কে থাকতো। অল্প বয়সে মাথার মধ্যে এত চাপ নিতে পারছিল না মিঠি। দিনকে দিন শাশুড়ির কথাবার্তা তাকে শুধু মানসিক অশান্তি দেয়নি, বুঝিয়ে দিয়েছেন তিনি কোনোদিন ছেলের জন্য বউ চান না, চান একজন দাসী। অথচ একজন স্ত্রীর হওয়া উচিত ছিল স্বামীর সর্বক্ষণের সঙ্গিনী, পাশাপাশি একটা ঘরকে বাঁচিয়ে রাখার প্রধান খুঁটি। মিঠিকে সেই সুযোগে দেয়নি কেউ, না অর্ণব দিল, আর না তার শাশুড়ি। নুহাসের কাছে ফিরিয়ে দিবে বলে সবকিছু সে নিজের মর্জি মতো করে ফেললো। দূরে যাওয়ার আগে আবার বলে গেছে নুহাস সব দেখবে। হা হা, কি হাস্যকর কথা না। প্রাক্তন প্রেমিকের দায়িত্বে রেখে গিয়ে মহান সেজেছেন। আচ্ছা, 6 মাসের সংসারে কোনোদিন কি অর্ণব তার প্রতি দুর্বল হয়নি? তাকে আপন ভাবেনি, মায়া জন্মায়নি? যদি জন্মাতো সেই মায়া থেকেও কি একবার বলতে পারতো না, মিঠি আমরা এই সম্পর্কটাকে ভেঙে যাওয়ার হাত থেকে বাঁচাই? বলবে কি করে? মিঠি তো তার কেউ ছিল না, যার জন্য কাছে আসার এই মুহূর্তটাকে গলা টিপে হত্যা করতে ঔষধ এনে রেখেছে, যেন তার কোনো ঔরসজাত সন্তান না হয়। কি অদ্ভুত মানুষ এই অর্ণব! অথচ এই অদ্ভুত মানুষটার জন্যই মিঠির চোখে পানি আসতো। জীবন ও সময় দুটোকেই তার যন্ত্রণার মনে হতো। তবে একটা কথা সত্যি যে অর্ণব দেশ ছাড়ার পর মিঠিকে পুরোদমে আগলে রেখেছে নুহাস। তাকে কখনোই বাজে মন্তব্য পরিস্থিতির শিকার হতে দেয়নি। নিজের চাকরি খোঁজার ফাঁকে মিঠির সমস্ত বিপদে আপদে পাশে থেকেছে। সময় এগোনোর সাথে সাথে অর্ণবের সাথে গড়ে ওঠা ছোট্ট সংসারে মায়া কাটিয়ে উঠতে শুরু করেছে মিঠি। অনার্স ফাইনাল ইয়ারে পড়াশোনা চলাকালীন সময়ে দুই পরিবারের সম্মতিতে নুহাসের সাথে বিয়ে হয় তার। যদিও নুহাস বিয়েটা আরও আগে করতে চেয়েছিল, কিন্তু মিঠি মন থেকে প্রস্তুতি নিতে পারছিল না। ফেলে আসা ছোট্ট সংসার ও মানুষ দুটোরই মায়া কাটিয়ে উঠতে যথেষ্ট সময় লেগেছিল তার। বিয়ের পর থেকে প্রতিটা পদক্ষেপে নুহাসকে সে পাশে পায়, একজন বিশ্বস্ত বন্ধুর মতো। জীবনটা সে চেয়েছিল ঠিক তেমনটাই। কিন্তু সমস্যা তৈরি হলো মিঠি পড়াশোনা শেষ করে চাকরিতে জয়েন করার পর থেকে। চাকরিতে জয়েনের পর সে পরিবারের সবাইকে সময় দিতে পারতো না, আবার নিজের মায়ের জন্য ভাবতে হতো। সব মিলে এই সংসারে পেরা খেতে হয় মিঠিকে। এখানেও নুহাসের বাবা মা তার চাকরি বাকরি নিয়ে কথা শোনাতে শুরু করেন, রোজ রোজ গালিগালাজ করেন। শ্বশুর শাশুড়ি ও ননদ কেউ তাকে ছাড় দিচ্ছে না। হাঁটতে বসতে খেতে ঘুমাতে সবাই তাকে কথা শোনাতে শুরু করলেন। নুহাস প্রথমে বলেছিল বিয়ের পর ফাতেহা বেগমকে সে এখানে নিয়ে আসবে, যেহেতু মায়ের দায়িত্ব নেওয়ার মতো কেউ নেই।
তাই সে এরূপ কথা দিয়েছিল। তার আপন চাচা চাচিমার কাছেও ততদিনে ফাতেহা বেগম একটা বোঝার নাম হয়ে উঠেছিলেন। নুহাশ কথা দিল, কিন্তু সে কথা রাখতে পারছিল না, কারণ মায়ের সিদ্ধান্তের বাইরে যাওয়ার মতো সাহসী পুরুষ এই সমাজের কমই। এদিক থেকে নুহাশ ও অর্ণব প্রায় সমানই। দুজনের কাছে মায়ের আদেশ গুরুত্বপূর্ণ, মায়ের কথাই শেষ কথা। নিজের মায়ের জন্য ভাবতে গিয়ে শ্বশুর বাড়ির সবার কাছে খারাপ হয়ে যায় মিঠি। নুহাশও ছেড়ে কথা বলতো না। এই করতে করতে সাজানো গোছানো একটা সংসারও ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছিল। সময়ের সাথে সাথে মিঠি দেখতে দেখতে ক্লান্ত। নুহাশ একদিন বলল, তুমি চাকরিটা ছেড়ে দাও মিঠি। মিঠি উত্তর দিল, কেন? চাকরিতে কি সমস্যা? তুমি কি বুঝতে পারছো না আমাদের মাঝখানে দূরত্ব চলে এসেছে? সারাদিন দুজন বাইরে থাকি, বাসায় ফিরে অফিসের কাজ নিয়ে পড়ে থাকি। এমন করলে আমাদের সংসারটা হবে কি করে? কিন্তু আমি চাকরি না করলে আমার আম্মুর কি হবে? আম্মুকে আমাদের কাছে নিয়ে এসো, উনি এখানেই থাকবে, আমি তার দায়িত্ব নেব। এটা কি আম্মু মেনে নেবেন? কেন নেবেন না? আমি বুঝাইলে ঠিকই মেনে নেবেন। তুমি ডিভোর্সের জন্য বোমা বানিয়ে ঘরে তুলতে পারলেন, আর এটা মেনে নেবেন না কেন? নিশ্চয়ই মানবেন। তুমি কি আমাকে অপমান করলে? অপমান করিনি, যা সত্যি তাই বললাম। এই সমাজে ডিভোর্সিংয়ের কত কথা শুনতে হয় জানো তো? আমি চাইলে তোমাকে অসম্মানের মুখে ফেলতে পারতাম, কিন্তু তা করিনি, কারণ আমি তোমাকে ভালোবাসি, সব জেনেই ভালোবাসি, সারা জীবনও ভালোবাসবো। এইসব বলে কি বোঝাতে চাও? তুমি আমাকে করুণা করছো? না মিঠি, ভুল ভাবছো তুমি। আমি তোমাকে সত্যিই ভালোবাসি, সারাটা জীবন তোমার সাথে থাকতে চাই। মিঠি নীরবে বসে থাকলে নুহাশ মিঠির হাতটা নিজের হাতের মুঠোয় আগলে নিয়ে বলল, আমরা একটা ভেবে নিই, হয়তো সব ঠিক হয়ে যাবে। সব ঠিক নেই বলছো? মিঠি, আমি একটা সংসার চাই, পরিপূর্ণ সংসার। প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। আমি কথা দিচ্ছি, তুমি, তোমার মা, কারোরই কোনো অসম্মান এখানে হবে না। ঠিক তো? হ্যাঁ ঠিক। নুহাশের কথায় চাকরিও ছেড়ে দিল মিঠি। এরপর একদিন ঘনিষ্ঠ মুহূর্তে নুহাশ আস্তে ধীরে জানতে চাইল, একটা সত্যি কথা বলো তো। স্বামীর আদরে ডুবে ভেসে মিঠি উত্তর দিল, কি? তোমরা কাছাকাছি এসেছিলে কোনো দিন? যেমন? অর্ণব তোমায় ছুঁয়েছিল? যেহেতু স্বামী স্ত্রী ছিলে আর একই ঘরে ছিলে, কাছাকাছি আসা তো অস্বাভাবিক না। মিঠি সত্যিটা লুকালো না, স্পষ্ট করে বলে দিল। তাতে অবশ্য প্রথম কোনো রিয়েক্ট করেনি নুহাশ, কিন্তু পরবর্তী দিন একটা ভয়ানক কাজ করে বসলো। ফাতেহা বেগমকে নিজেদের বাড়ি এনে মাকে উদ্দেশ্য করে বলল, এই নাও মা, একজন দাসী পেয়েছি, আজ থেকে এই ঘরে যাবতীয় কাজকর্ম উনি করবেন, আর ওনার মেয়ে প্রতিসেবা করবে। লজ্জায় মাটিতে মিশে যাচ্ছিলেন ফাতেহা বেগম, কিন্তু মিঠি কিছু করতে পারছিল না। মাকে এই অপমান থেকে বাঁচাবে কি? নিজেকেই সে বাঁচাতে পারল না। স্বামী হয় মানুষের ভরসার জায়গা, সেই স্বামী হয়ে গেল তার ভয়ের জায়গা। 24টা ঘন্টা তাকে মানসিক শারীরিক যন্ত্রণা দিয়ে বুঝিয়ে দিল সে ঠিক কী পরিমাণ ভয়ানক পুরুষ। মুখোশের আড়ালে লুকিয়ে থাকা তার এই ভয়ঙ্কর রূপ দেখে মিঠির কেবল নিজেকেই থুতু মারতে ইচ্ছে করছিল। এদিকে মিঠি শত চেষ্টা করেও কনসিভ করতে পারছে না, স্বামীর অত্যাচার থেকে বাঁচতে পারছে না, চাকরিতেও যেতে পারছে না। সব মিলিয়ে পরিবারের এই নিত্য নতুন প্যারায় সে অতিষ্ঠ হয়ে উঠল। এমন পরিস্থিতি থেকে বাঁচার কোনো উপায় জানা ছিল না মিঠির। একদিকে তার মা এই ঘরের একজন দাসী হয়ে গেলেন, আর সে হয়ে গেল ব্যক্তিগত পুরুষের রক্ষিতা। এমনই করে আরও মাসখানেক যখন চলে গেল, মিঠি জানালো সে আবারও চাকরিতে জয়েন করতে চায়। সেদিন নুহাশ এতটাই ভয়ঙ্কর হলো যে বালতি ভরা পানির মধ্যে মিঠির সম্পূর্ণ মুখটা চুবিয়ে রেখে তার সমস্ত পিঠে ধারালো ব্লেড দিয়ে কেটে ছিঁড়ে রক্তাক্ত করে দিল। মিঠি টের পেল ওই দিনেই সে মারা যাচ্ছে। এত অত্যাচার, এত যন্ত্রণা থেকে মুক্তির উপায়ও খুঁজে পাচ্ছিল না, কারণ তাদের মা ও মেয়েকে সম্পূর্ণ পরিবার মিলে ঘরবন্দি রেখে নির্যাতন চালিয়েছে। এসব নির্যাতনে ফাতেহা বেগম অসুস্থ হয়ে পড়লেন, কিন্তু পাষণ্ড মানুষগুলো তাকে হাসপাতালে নিল না। মিঠিও ততদিনে আত্মরা, অত্যাচার সহ্যের বাইরে চলে গেল। মিঠি বলল, তুমি বলেছিলে মায়ের কোনো অসম্মান হবে না, তবে কেন এই দিন দেখতে হচ্ছে? কেন তোমরা সবাই মিলে আমাদের সাথে এমন করছো? কি ক্ষতি করেছি তোমাদের? নুহাশ বলল, আহা, ওনারা মুরব্বী মানুষ, কাজকর্ম নিয়ে কথা কাটাকাটি হলে দু একটা কথা শুনতেই হবে। তুমি এসব মাথায় নিও না। 100 বার নিব। আমার মাকে আমি কোনো ধরনের অসম্মানজনক জীবন দিব না। উনি এই ঘরের চাকর নন। কি বলতে চাও তুমি? আমি চলে যেতে চাই এই বাড়ি থেকে। নুহাশ ঝটপট মিঠির চুলের মুঠি ধরে ফ্লোরে ফেলে তাকে
পা দিয়ে ক্রমাগত লাথি দিতে দিতে বলল, বেশ্যা কথাকার, তোর মতো মেয়েকে যে আমার ঘরে চাকে দিয়েছি এই ঠের, এখানেই পচে মরবি, কিন্তু কোথাও যেতে পারবি না। ঘরবন্দি থাকতে থাকতে মিঠির জীবনটা দিন দিন অনিরাপদ পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছিল। এক দাওয়াতের দিনে পরিবারের সবাই মিলে বাড়ির বাইরে বের হলে মাকে নিয়ে ঘর থেকে রাস্তায় নামে মিঠি। আগে যেখানে চাকরি করতো সেখানে ফের যোগাযোগ করে মাকে নিয়ে 2 রুমে আলাদা বাসায় উঠে গেল। সে বুঝে গেল ঘর সংসার তার জন্য নয়, তাই নুহাসের নামে থানায় মামলা করলো, আদালতে ডিভোর্সের দরখাস্ত দিল। নুহাসের শত কাকুতি মিনতিও তখন আর কাজে দিল না। স্ত্রীকে সে বুঝাতেই পারল না তার মতে এসব ছোটোখাটো ঝামেলা আর এসবের জন্য মামলা মোকদ্দমের দরকার নেই। কিন্তু মিঠি তো ততদিনে ঘাড়তেরা মেজাজে ফিরে গেছে, তাকে আর রুখে কে? সময়ের সাথে সাথে সেই অত্যাচারের সম্পর্কেও সে ভেঙে দিয়ে একাকী জীবনযাপনের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। নতুন বাসায় ওঠার পর মিঠি একদিন একটা ভয়ঙ্কর ঘটনার সাক্ষী হলো। এক বৃষ্টি ভেজা রাতে গর্ভবতী এক মহিলা তার দরজার সামনে দাঁড়িয়ে কাতরাতে লাগলেন। মিঠি সেই দৃশ্য দেখে দূরে না থেকে কাছে এসে তাকে সাহায্য করলো। হসপিটালে নেওয়ার পর সেই মহিলা একটা ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েই মারা গেলেন। সদ্যজাত সন্তানকে মাতৃস্নেহ দিতেই তাকে নিজের কাছে নিয়ে এলো মিঠি। নাম দিল সামায়ারা মিশু। সেই থেকে ছোট্ট মিশু ও মাকে নিয়েই দিন কেটে যাচ্ছে তার। তবে ওই এলাকায় নুহাসের অত্যাচারের জন্য চাকরিটা টিকিয়ে রাখা সম্ভব হলো না। শেষমেশ চেনা শহরেই ফিরতে হলো, যেখানে একদিন অর্ণবের সাথে ছোট সংসার গড়ে উঠেছিল তার, যার স্থায়িত্ব ছিল মাত্র 6 মাস। এখনকার ঠিকানা অবশ্য নুহাস জানে না, আর ফোন টোনও করেনি। কয়েক মাস ধরে ঠান্ডা মেরে আছে, এমনই থাক, তারই শান্তি। যেহেতু সম্পর্ক নেই, যোগাযোগ রাখার প্রশ্নই ওঠে না। পিছনের দিনগুলো হয়তো মিঠি ভুলেই যেত, যদি না অর্ণব আবার সামনে আসতো। হুট করে তাকে সেদিন ডায়াগনস্টিক সেন্টারে দেখে বুকের ভেতর তুফান শুরু হয়েছিল। মেপে মেপে কথা বলা ছাড়া কোনো উপায় জানা ছিল না। সেই যে অর্ণব বলেছিল ফিরে এসে তাকে সুখী দেখতে চায়, তাই নিজের দুঃখী জীবনের গল্প তাকে জানানোর প্রয়োজন বোধ করলো না। এমনকি মিশুকে নিয়েও মিথ্যে বলল, যেন অর্ণব তাকে সুখী জেনে নিজেও সুখী হয়। অফিস থেকে ফেরার পথে ডে কেয়ার থেকে মেয়েকে নিয়ে শপিং মলে প্রবেশ করলো মিঠি। মিশুকে কাঁধের এক পাশে এক হাতে আগলে রেখে অন্য হাতে বাচ্চার জন্য দরকারি জিনিস পছন্দ করে বাস কেটে পড়ছিল। এমন সময় পিছন থেকে একটা আর্তনাদ কানে এলো। ঘাড় ফিরিয়ে পিছনে তাকিয়ে চমকে গেল মিঠি। অর্ণবের মাথার চুলগুলো দুহাতে টেনে ধরেছে মিশু। এত জোরে টান দিয়েছে যে বেচারা চিৎকার দিয়ে উঠেছে। সেও ছোট হাতটা ধরে ঘাড় ফিরিয়েই চমকে গেল। মিঠি আলগোছে বাচ্চার হাত সরিয়ে মেয়েকে শাসন করে বলল, তুমি তো দিন দিন বেয়াদব হয়ে যাচ্ছ। এইসব কি? মানুষের কি ব্যথা লাগে না? ওইটুকু বাচ্চা থমক খেয়ে ঠোঁট উল্টে কেঁদে ফেলল। তার কান্নার ধরন দেখে অর্ণব হেসে উঠে গাল দুটোতে হাত বুলিয়ে বলল, আহা, টুনটুন সোনা এত কাঁদে না। মিঠি চোখ মুখ রাঙিয়ে বলল, ওর নাম টুনটুন না, মিস্টার সরি এয়ার। মিশু, রিশু, নিশু, যাই হোক, আমি ওকে টুনটুন বলেই ডাকবো। মিঠি কথা না বাড়িয়ে বাস্কেট চেক করে দাম মিঠিয়ে বের হওয়ার সময় খেয়াল করলো ছোট একটা টেডি বিয়ার মিশুর হাতে ধরিয়ে দিয়েছে অর্ণব। বাচ্চাটা তাতেই কান্না ভুলে খিলখিল করে হেসে উঠেছে। মিঠি কিছু বলার আগেই ফোন বেজে উঠল। রিসিভ করে কানে ঠেকাতেই ওপাশ থেকে বহু পরিচিত এক কণ্ঠস্বর ভেসে এলো। আপনি আন্টিকে একা ছাড়লেন কি করে ভাবি? এই কদিনে উনি এখানে একা থাকতে থাকতে অসুস্থ হয়ে পড়েছেন। সামান্য 1 ফোঁটা পানি দেওয়ারও কেউ নেই। দুর্বল শরীর নিয়ে গাড়িতে উঠতে গিয়ে পড়ে গেছেন। যদি আমি না দেখতাম দুর্ঘটনাই ঘটে যেত। মিঠি গ্রামে পৌঁছালো সন্ধ্যার পর। বাড়ির বাইরে তখন অসংখ্য মানুষ, তার মধ্যে অরূপকেও ছুটোছুটি করতে দেখে দ্রুত পায়ে নিজেদের ঘরের দিকে এগোলো। অরূপ তাকে দেখে এগিয়ে আসতে মিঠি জানতে চাইল, আম্মু ঠিক আছে? অরূপ উত্তর দিল, হ্যাঁ, ডাক্তার আনিয়েছিলাম। উনি বললেন অতিরিক্ত দুশ্চিন্তার জন্য এমনটা হয়েছে। ও থ্যাংক ইউ। মিঠি ঘরে এসে মায়ের পাশে কিছুক্ষণ বসে মাথায় হাত বুলিয়ে বলল, কি দরকার ছিল এখানে একা থাকার? কাল সকালেই আমরা এখান থেকে চলে যাব, আর কখনো এখানে আসার জন্য ছটফট করবে না। নুহাসের সাথে ঝামেলা পোহাতে গিয়ে আর্থিক সংকটের কারণে বাবার নামের কিছু জায়গা বিক্রি করে দিয়েছিল মিঠি। গ্রামে এখন আর তাদের কিচ্ছু নেই, শুধু ভিটা ও কবরস্থান ছাড়া। তাই এখানে আসার টান নেই। তবুও তার মা ফাতেহা বেগম গ্রামে আসার জন্য ছটফট করেন। মিঠি যেহেতু তার মায়ের সাথে আছে, অরূপ আর বেশিক্ষণ দাঁড়ালো না। যাওয়ার আগে শুধু মিঠিকে বলল,
কিছু লাগলে আমাকে জানাবেন ভাবি। মিঠি শুকনো হাসি দিয়ে বলল, ভাবি ডেকে আমাকে লজ্জায় ফেলবেন না প্লিজ। যে সম্পর্কের সূত্র ধরে এই সম্বোধন, সেটা যেহেতু নেই, এখন আর সম্বোধনের প্রয়োজন নেই। শুনতে ভীষণ হাস্যকর লাগে। কিন্তু আমি তো আপনাকেই আমার ভাবি জেনে এসেছি এবং আপনাকে ভাবি ডাকলেই শান্তি পাই। সেটা আমার প্রতি আপনার সম্মান, এজন্যই হয়তো। আম্মা যদি এই সিচুয়েশন তৈরি না করতেন তাহলে হয়তো আপনাদের সম্পর্কটা বেঁচে যেত। সম্পর্ক বাঁচানোর জন্য চেষ্টার দরকার হয় ভাই, যেটুকু আমাদের মধ্যে একদমই ছিল না। আমি এসব নিয়ে কথা বলতে চাইছি না। প্লিজ আপনিও আমাকে আর ভাবি ডাকবেন না। অরূপ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বিদায় নিল। মনে মনে সে একটা ছক সাজিয়ে ফেলল দ্রুত, যদিও কোনোভাবে এবার ভাইকে বোঝানো যায়। মিঠির জীবনের সব কথাই সে ফাতেহা বেগমের কাছ থেকে জেনেছে। জানার পর থেকে তার মনে খারাপ লাগার জন্ম নিয়েছে। আসলে কোনো মানুষই নিজের জীবনে এমন অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা চায় না, যতই জীবনকে নির্দিষ্ট লক্ষ্য পর্যন্ত নেওয়ার চেষ্টা থাকুক না কেন। কোনো না কোনোভাবে সেই পথও দুর্গম হয়ে ওঠে। কেউ কেউ হয়তো সেই দুর্গম পথ সাহসিকতার সাথে উতরে যায়, আর কেউ কেউ তিক্ত বাস্তবতার কাছে হেরে গিয়ে জীবনের সব সুখ ও সৌন্দর্য হারিয়ে ফেলে। অরূপ বাড়ি এসে আগে নিজের স্ত্রী মনিরার সাথে মিঠিকে নিয়ে আলাপ আলোচনা করলো। এরপর বাবা মায়ের কাছে গিয়ে আগে দিলারা জামানকে উদ্দেশ্যে বলল। আম্মা, তোমাদের সাথে জরুরি কথা ছিল। দিলারা জামান পান চিবোতে চিবোতে বললেন, কি কথা? তোমরা কি ভাইয়াকে সুখী দেখতে চাইছো না? কেন চাইবো না? এজন্যই তো বারবার বলছি বিয়ে করুক, কিন্তু ওই তো শুনছে না। একবার কি জানতে চেয়েছো সে কেন বিয়ে করতে চাইছে না? দিলারা জামান মুখ ঝাপটা মেরে বললেন, এসব কথা আবার জানতে চাওয়া লাগবে কেন? বয়স হয়েছে, বিয়ে করতে হবে, ব্যাস। তুমি যে ভাইয়ার জীবন নষ্ট করে দিলে এর জন্য অনুতপ্ত নও? আমি কেন ওর জীবন নষ্ট করতে যাব? ওই তো আমার কথা দাম দিল না। এখনো টিপিক্যাল মন মানসিকতা নিয়ে পড়ে আছো। তোমাদের মতন বাবা মায়েদের অতি বাড়াবাড়িতে সন্তানের জীবন নষ্ট করে দেয়। মানো কি না মানো, ভাইয়ের জীবন নষ্টের জন্য তোমরা দায়ী। বিয়ে করিয়েছো জোর করে, ডিভোর্স দিয়েছো জোর করে, এমন করে করে তোমরা তাকে মানসিক অশান্তির দিকে জীবনটাকে নরক বানিয়ে ছেড়েছো। অথচ ওই একটা মানুষ গোটা একটা সংসারের হাল ধরেছিল বলেই সব ধরনের সুযোগ সুবিধা পেয়েছো। বাবলা কোনোদিন এসব বলেনি, তুই বলছিস কেন? সে বলেনি, সেটা তার ভদ্রতা। যা তো এখান থেকে, মাথা খাস না। আমি একটা কথা বলতে এসেছি। দিলারা জামান বিরক্তি হয়ে বললেন, কি বলবি ঝটপট বল, মাথা ধরেছে আমার। অরূপ একটু স্থির হয়ে বসে আস্তে ধীরে বলল, আমি বলেছিলাম কি, মিঠি ভাবিকে যদি আবারও এই ঘরের বউ করে আনা যায়। মাথা খারাপ তোর? ওকে আনবো কেন? আমার কথা শোনো আগে। এরপর মিঠির বর্তমান সিচুয়েশন সব বুঝিয়ে বলে মায়ের উত্তরের অপেক্ষায় রইল। দিলারা জামান সব শুনলেন, বুঝলেন। মনে মনে মিঠির নিজের দিকে আর্থিক সচ্ছলতার কথা মাথায় রেখে আস্তে ধীরে বললেন, ধর্মমতে যেহেতু কোনো সমস্যা নেই, বিয়ে দেওয়া যেতেই পারে। তবে আমার এক কথা, তুই মিঠির মাকে বলবি এবার যেন মেয়েটা একটু সংসারী হয়, আর কোলের ওই বাচ্চা ওকে যেন কোনো এতিমখানায় দিয়ে দেয়। আমি কোনো রাস্তার বাচ্চা কাচ্চাকে এই ঘরে অ্যালাউ করব না। কিন্তু আম্মা, বাচ্চাটার তো কোনো দোষ নেই। ভাবি একটা অসুস্থ মানুষকে বিপদে পড়তে দেখে সাহায্য করেছে, একটা পরিবারহীন অবুঝ বাচ্চার দায়িত্ব নিয়েছে। এগুলো কীরকম ঝামেলা বলো? আইনি সব জটিলতা সামলে দিয়ে এই বাচ্চার দায়িত্ব নিতে হয়েছে। তাকে কেন সে হাতছাড়া করবে? আর ভাবির কাছে যেভাবে বাচ্চারা সুন্দর একটা পরিবেশে আছে, সেটা অন্য কোথাও পাবে না। এতে বাচ্চাটার জীবনও নষ্ট হবে। আমি এত কথা জানি না, পরের বাচ্চার দায়িত্ব আমরা নিতে পারবো না। তোমায় নিতে হবে কেন? ভাবি পারবে, সে তো এখন স্বাবলম্বী। আচ্ছা যা, কান খাস না, বাবলার সাথে কথা বলে দেখ। অরূপ স্বস্তি পেল এই ভেবে যে মাকে বোঝানো গেছে। এখন যদি অর্ণবকে বোঝানো যায় তাহলে মিঠি একটা সুন্দর সংসার পাবে, আর ভাইও সুখী হতে পারবে। সে খুশি মনে বউকে এই খবর জানাতে গেল, পাশাপাশি প্রস্তুতি নিল ঠিক কিভাবে ভাইকে ম্যানেজ করবে। হসপিটাল থেকে ফেরার পথে দীর্ঘদিন পর নুহাসকে এমন বিষণ্ণ চেহারা নিয়ে আলুথালু বেশে ফুটপাত ধরে হাঁটতে দেখে ঝটপট গাড়ি থামিয়ে ডোর খুলে নেমে পড়ল অর্ণব। সামনে দাঁড়িয়ে বলল, আপনার এই অবস্থা কেন? সুখী মানুষের এমন দুঃখী চেহারা একদমই মানাচ্ছে না ভাই।
নুহাস প্রথমে এড়িয়ে যাওয়ারই চেষ্টা করলো। চিনে না এমন একটা ভাব দেখে ইতিউতি চোখ ঘুরালো। সে আসলে এই শহরের কোনায় কোনায় মিঠিকে খুঁজছে। কতদিন হয়ে গেল মিঠির সাথে বিচ্ছেদের। সেদিন যখন মিঠির মুখে শুনল অর্ণব তাকে ছুঁয়েছে, তখনই মাথা গরম হয়ে গেল তার। সেই সাথে মিঠির দিক থেকেও প্রতারণা মানতে পারল না, হিংস্র হয়ে উঠল। যত ধরনের অন্যায় করলে মিঠিকে পর্যাপ্ত শাস্তি দেওয়া হবে ততটাই অন্যায় করলো, কিন্তু কে জানতো মিঠি এভাবে ঘুরে দাঁড়াবে। দুর্বল মনের মেয়ের ওই প্রতিবাদ রূপ মেনে নিতে পারল না নুহাস। বুঝিয়ে সুঝিয়ে নিজের দিকে ফেরাতে চাইল, অথচ মিঠি শুনল না। আইনের আশ্রয় নিয়ে সম্পর্কটাই শেষ করে দিল। অর্ণবকে দেখে আবারও সেসব স্মৃতি মনের ভেতর আগুন জ্বালিয়ে দপদপ করে জ্বলে উঠল। সে চিরবিরিয়ে অর্ণবের দিকে তাকিয়ে বলল, সুখ? কিসের সুখ? আপনার জন্য সুখ আমার জীবন থেকেই নাই হয়ে গেছে। মানে কি বলছেন? আপনাদের জীবনে যেন কোনো সমস্যা না হয় সেজন্য আমি আমার কথা রেখে দূরে সরে গেলাম, তবু বলছেন আমি আপনার সুখ নষ্ট করেছি? অবশ্যই মিটিকে ফিরে দিবেন বলেছিলেন, কিন্তু তাকে ব্যবহার করবেন বলেননি। 6 মাস নিজের কাছে রেখে ইচ্ছে মতো ব্যবহার করে এরপর সেকেন্ড হ্যান্ড মাল আমার হাতে ধরে দিয়েছেন। আমি বোকা, জেনে বুঝে একটা নর্দমাকে কাঁধে তুলে নাচতে শুরু করেছি। নুহাসের কথাগুলো বুঝতে একটু সময় লাগলো অর্ণবের। যখন বুঝলো তখন তাকে বুঝাতে বলল, আপনি ভুল ভাবছেন নুহাস ভাই, যা হয়েছিল একটা ভুল থেকে হয়েছিল। এখানে মিঠির কোনো দোষ নেই, ও বেচারি ওই দিন অসুস্থ ছিল। তাই দোষ থাকবে কী করে? লোভে পড়ে গিয়েছিল কি না? এখন কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। আর অন্য সুখ নষ্ট করার সময় বাড়াবাড়ি মনে হয়নি? অর্ণব ঝামেলা এড়াতে বলল, বাদ দিন এসব কথা, আপনি মিঠিকে নিয়ে থাকুন, এটাই সবসময় চেয়ে এসেছি আমি, আজও চাই। এসব ড্রামাটিক কথাবার্তা বাদ দিন। যে নেই তাকে নিয়ে কীভাবে সুখী থাকবো? ভ্রুকুচকে নুহাসের কথা বোঝার চেষ্টা করলো অর্ণব। মুখ ফুটে প্রশ্ন করতে হলো না। তার আগেই নুহাস বলল, 1.5 বছরের বেশি হতে চলল মিটির সাথে ডিভোর্সের। কি ডিভোর্স? হ্যাঁ, বনিবনা হচ্ছিল না তাই। এসব আপনি কি বলছেন? ডিভোর্স হলে মিঠির কোলের ওই বাচ্চাটাকে? কোন বাচ্চা? কার বাচ্চা? আপনি জানেন না? না, ডিভোর্সের পর থেকে ওর কোনো খোঁজ আমি জানি না। এরপর কেন কিভাবে ডিভোর্স হয়েছে সব কথা স্পষ্ট করে জানালো নুহাস। শুনে একটা চাপা নিঃশ্বাস ফেলে অর্ণব বলল, অনেক বড় ভুল করে ফেলেছেন। আপনাকে উনি সত্যিই অনেক ভালোবাসতেন, আপনি তার ভালোবাসার মর্যাদা দিতে পারেননি। আমি ভেবেছি সে আপনার মতো দুর্বল। এমনটা হলে আমাদের ডিভোর্স হতো না। একটা ভুল ভাবনা আপনার গোটা সংসার নষ্ট করে দিয়েছে, অথচ আপনি আমাকে দোষী ভাবছেন। নুহাস খুব অসহায় চোখে চারপাশে তাকালো, এরপর নিজের মতো করে হাঁটতে লাগলো। অর্ণব গাড়িতে উঠে বসতে অরূপের কল এলো। রিসিভ করার সাথে সাথে ওপাশ থেকে অরূপ বলল, বাড়িতে আসতে পারবে? খুব জরুরি কথা ছিল তোমার সাথে। জরুরি তলব ঠিক কিসের জন্য না বুঝলেও ভাইয়ের অনুরোধে বাড়িতে আসতে হলো অর্ণবকে। সবাই তার অপেক্ষায় ছিল, সেটা প্রত্যেকের চোখে মুখে স্পষ্ট। বাবা মায়ের মনেও মুখে কি চলছে বোঝার উপায় নেই, তবে দুজনে বেশ চিন্তিত। আবার অরূপ ও মুনিরা উসখুস করছে। প্রত্যেকের দিকে তাকিয়ে তপ্ত নিঃশ্বাস ফেলে অর্ণব ভাইকে বলল, এত ইমার্জেন্সি কেন? অর্ণব ভাইয়ের কাছে এলো, হাত ধরে সোফায় বসে অনুরোধের সুরে বলল, আমি জানি এই সংসার ও পরিবারের প্রত্যেকের জন্য তুমি অনেক কিছুই করেছো, কিন্তু নিজের জন্য এক বিন্দুও ভাবুনি। মায়ের অহেতুক জেদকে জিতিয়ে দিতে নিজেকে নিঃস্ব করে দিয়েছো, ঘর থেকে মুখ পুড়িয়ে নিয়েছো, সুখ থেকে নিজেকে বঞ্চিত রেখেছো। এবারে আমাকে একটা সুযোগ দাও, আমি তোমার গার্জিয়ান হতে চাই, তোমাকে সুখী দেখতে চাই। আমি জানি এইবার কিচ্ছু ভুল হবে না, কারণ তুমি কথায় আটকে আছো, সেটা আমার চেয়ে ভালো কেউ জানে না। অর্ণব ভনিতা না করে সোজা ঝাপটা বলল, কি বলতে চাস স্পষ্ট করে বল। তুমি আবার বিয়ে করো ভাইয়া। কয়েক সেকেন্ডের জন্য একটু থমকালো অর্ণব, তারপর মৃদু হেসে বলল, হঠাৎ বিয়ের কথা বলছিস যে? তুই আমার জন্য এতটা ভেবেছিস, এই জন্য খুব ভালো লাগছে, কিন্তু আমি বিয়ের শাদী নিয়ে ভাবছি না আর। কেন ভাইয়া? বারবার ড্রামা দেখতে কার ভালো লাগবে? তাছাড়া আমি যে চিন্তা ভাবনা মনে পোষণ করে দিন অতিবাহিত করি, সেম চিন্তাধারার মানুষ পাবো খুঁজে? যদি পেয়েও যাই, মনের মিল না হলে, বিশ্বাসের একটা নীল না হলে, সম্পর্কে ভালোবাসা না জন্মালে, সহানুভূতি ও সহমর্মিতা না থাকলে, সম্পর্কের প্রতি শ্রদ্ধা ও সম্মান না থাকলে, তখন কি করব? বিয়ে কি শুধু সামাজিক রীতিনীতি নাকি আত্মিক বন্ধনও? আমি তো বিয়েটাকে স্রেফ একটা কাগজের সিগনেচার ও কবুলের মধ্যেই, এর সীমাবদ্ধতা এটুকু মানতে পারি না। আর আমার চিন্তাভাবনার সাথে মিলে এমন মানুষ পাইনি বলেই ঘন সংসার নিয়ে ভাবিনি আমি।
অথচ দেখ কত কি ফেস করতে হলো। এখন যদি সেরকম কাউকে পাও বিয়ে করবে? সেটা সময় বলবে। তাছাড়া দ্বিতীয়বার আমি কাউকে মানসিক অশান্তি দিতে চাইবো না। এইটুকু বলে মায়ের দিকে তাকালো অর্ণব। দিলারা জামান চোখ মুখ কেমন করে ছেলেকে এক নজর দেখে বললেন, কি বলতে চাস তুই? আমি তোর বউকে মানসিক অশান্তি দিয়েছি? আমি এসব নিয়ে কথা বলতে চাই না আম্মা। নেক্সট টাইম এসব বলার জন্য আমাকে আর ডাক পাঠাবে না। অর্ণব সোফা ছাড়লো, পিছন ফিরে ভাইকে বলল, তোকে বলি, এমন কোনো অনুরোধ করিস না যা আমি রাখতে পারবো না। কোনোদিনও বিয়ে করবে না? বিয়ে থেকে মন উঠে গেছে আপাতত। যদি কোনোদিন সেরকম কাউকে পাই, যদি মতের মিল হয়, মনের মিল হয়, হয়তো ভেবে দেখব। অর্ণব যাওয়ার প্রস্তুতি নিলে অরূপ শব্দ তুলে বলল, আমি চাইছি মিঠি ভাবি ফের এই ঘরে আসুক আগের পরিচয়ে। পা থামিয়ে পিছনে ফিরল অর্ণব। ভাই, ভাইয়ের বউ, বাবা ও মা সবাইকে এক নজর দেখে বলল, আবারও ড্রামা সাজাতে চাইছো তোমরা? অরূপ দুঃখ ভারাক্রান্ত কণ্ঠে বলল, মিঠি ভাবি সিচুয়েশন তুমি জানো না ভাইয়া, উনি খুব পরিশানি ও ভয়ে আছে। আমার মনে হয় তুমি তার পাশে থাকলে তার সব ভয় ও পরিশানি কেটে যাবে। তোকে বলেছেন উনি এইরকম কথা? বলেনি, কিন্তু আমি বুঝতে পেরেছিলাম। গুড। মানুষকে বুঝতে শেখার গুণটা থাকা ভালো, কিন্তু কোনো ধরনের বাড়াবাড়ি রকমের চিন্তা মাথায় ঠাঁই দেওয়া উচিত না। উনি কি তোকে বলেছেন আমাকে তার পাশে দরকার? বলেননি নিশ্চয়ই। যেহেতু উনি নিজে মুখ ফুটে ওনার প্রবলেমটা তোকে জানাননি, সেখানে তোর এই বাড়াবাড়ি করা সাজে না। এতে উনিও লজ্জায় পড়বেন, আমিও। রৌনক সাহেব এত সব প্যাচে না গিয়ে ছেলের মত জানতে বললেন, এত কথার দরকার নেই, জরুরি যেটা সেটা শোন। তুই চাইলে আমরা আবার প্রস্তাব রাখতে পারি। ধর্মীয় ও সামাজিক দিক থেকে এই বিয়ে হতে কোনো ধরনের বাধা যেহেতু নেই। ব্যাস। হাত উঠিয়ে বাবাকে থামিয়ে দিল অর্ণব। এরপর আগুন গরম চোখে বলল, অনেক নাটক হয়েছে, বিয়ে, সংসার, সম্পর্ক, এসব নিয়ে অনেক অভিজ্ঞতা হয়েছে। আর প্যারা দিও না। হ্যাঁ, ওই মানুষটার ইমোশন, তার ইচ্ছা অনিচ্ছা এবং তার সিদ্ধান্তের পর্যাপ্ত মূল্য আমার কাছে ছিল বলেই আমি কোনো দিকে তাকাইনি। তোমাদের অন্যায় অনাচার সবটাই মুখ বুজে সহ্য করেছি, যেন লোক হাসাতে না হয়। তার জন্য তোমাদের এবং তোমাদের জন্য তাকে কাউকে যেন কোনো প্রকার বিব্রতকর পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়। এরপরও যদি ওই মানুষটাকে ঘিরে কিঞ্চিত দায়িত্ব ও সম্মানবোধ তোমাদের মধ্যে থাকতো, আমাকে ডিভোর্সের মতো তিক্ত অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হতো না। এই সম্পর্ক একবার ভেঙে গেছে। সমাজ ও ধর্মের দোহাই দিয়ে তাকে আর জোড়া লাগানোর মতো ফালতু চেষ্টা করো না। দ্বিতীয়বার আমি নিজের ইমোশনকে অসম্মানের মুখে ফেলতে পারবো না। অরূপ বোঝানোর জন্য বলল, কিন্তু ভাইয়া, তখন পরিস্থিতি একটু জটিল ছিল। এখন যেহেতু আম্মা নিজেও চাইছেন। রিয়েলি? আম্মা চাইছেন? তুই ভালো করে জিজ্ঞেস করে দেখ তো উনি সত্যি মিঠিকে এই ঘরে চান কিনা। দিলারা জামানের চোখে মুখে অসহায়ত্বের ছাপ স্পষ্ট। তিনি এবার মিঠিকে নয়, মিঠির ঘুরে দাঁড়ানোর যোগ্যতাকে ছলে বলে কৌশলে ব্যবহার করতে চাইছিলেন। কিন্তু এইভাবে ছেলের সামনে মোটেও নিজেকে অপদস্থ হতে দিবেন না বলেই বললেন, কেন চাইবো না বাবা? অর্ণব অবাক করা কণ্ঠে বলল, ও মা, তুমি তো ঘরণী চাও, ভুলে গিয়েছো? মিঠি এমন মেয়ে নয় আম্মা। উনি কিন্তু স্ট্রাগল করে এই অবধি এসেছেন শুধু নিজেকে একটা শক্ত স্থানে দাঁড় করানোর জন্য। একদম তোমার চাওয়ার বিপরীত। এখন তো মিঠি তোমার ঘর দেখবে না, কোনো ধরনের অপমান সহ্য করবে না। যে মেয়ে একবার নিজের যোগ্যতা ও সাহসিকতা দিয়ে ঘুরে দাঁড়িয়েছে, একটা অমানুষকে পুলিশের ভয়ের উপর রেখেছে, সে এবার তোমার ওই বাটি নিয়ে ফালতু অভিনয়ের দিকে তাকাবেই না। উল্টে সামনে দাঁড়িয়ে বলবে কি জানো, আপনি গলায় বটি চালান, আমি বসে বসে দেখি। এমন একটা মেয়েকে আবার ঘরে তুলবে? দিলারা জামান ভয় পেয়ে দুকম পিছিয়ে গিয়ে বললেন, ও এখন এইসবও করে? হ্যাঁ, করতে বাধ্য হয়, কারণ এখন আর অন্যায় অত্যাচার সহ্য করে বাঁচার দিন নেই। এখন সময় পাল্টেছে। কিন্তু বাবলা। শোনো আম্মা, এই বিয়ে নামক মানসিক অশান্তি দিয়ে বাবলাকে তুমি অনেক আগেই মেরে ফেলেছো। এখন যে আছে সে স্রেফ একটা রোবট মাত্র, যার কাছে কাজের আগে কিছু না, ফ্যামিলির আগে কিছু না। এর জন্য অবশ্য তুমি একা দায়ী নও, কিছুটা দায়ী আমি নিজেও। তাই সবাইকে বলবো, আমাকে আর এই ধরনের অনুরোধ তোমরা করো না। আমি কারো অনুরোধ রাখতে পারবো না। অনেকক্ষণ সবার কথা শুনে মুনিরা এবার মুখ খুলল। ভাইয়া, আপনি একবার অন্তত নিজের কথা ভাবুন। অনেক তো সবার কথা ভাবলে নিজেকে কি সুখী দেখতে ইচ্ছা করে না আপনার? অর্ণব প্রশ্রয়ের হাসি হেসে মুনিরাকে এক নজর দেখল। তার আম্মা এই মুনিরাকেও সারাদিন অত্যাচারের উপর রেখেছেন। পড়াশোনা ও শিক্ষকতা নিয়ে এখনও কম প্যারা দেন না। কিন্তু মুনিরা ভীষণ ধৈর্যশীল এবং বুদ্ধিমতী।
স্বামী, সংসার ও শাশুড়ি সব কিছুকেই সে আয়ত্তে আনতে পেরেছে নিজ চেষ্টা ও গুণ দিয়ে। এজন্য মনিরার দিকে এখনও উচ্চবাচ্য তিনি কম করেন। তাছাড়া তাকে তাড়িয়ে দেওয়ার হুমকি দিলেও সে ভয় পায় না, উল্টে কটমট চোখে চেয়ে উত্তর দেয়, আমার স্বামীকে ছেড়ে আমি কোথাও যাব না। ওর এই মানসিকতা, ওর যথাসময়ে উচিত জবাব দেওয়ার ধরনটাই ভালো লাগে অর্ণবের। মেয়েটির প্রতি শ্রদ্ধা ও সম্মান জন্মায়। সে নিজেকে যেমন বুঝে সম্পর্কেও বুঝে। বিয়ে নামক বন্ধন তো এমনই হওয়া উচিত। ভাবনা থামিয়ে মনিরার কথার উত্তরে অর্ণব বলল, তোমরা ভালো আছো, সুখী আছো জানলে আমিও সুখী হব। আমার জন্য চিন্তা করো না। অরূপ মিঠির পরিস্থিতি জেনে ফাতেহা বেগমকে ভরসা দিয়ে বলেছিল এবার সে কিছু একটা করবে, প্রয়োজনে অর্ণবকে বুঝাবে। গতকাল রাতেই মেয়েকে নিয়ে সেসব কথা জানালে রেগে মেগে বোম হয়ে গেল মিঠি। তড়িঘড়ি ফোন করলো অরূপকে। রিসিভ হতেই বলল, আম্মুকে কি বলেছেন আপনি? অর্ণব তখনও ঘরে আছে, মুনিরার অনুরোধে রাতের খাবার খেতে বসেছে। এমন সময় এই ফোন অরূপকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দিল। সবার অলক্ষ্যে বাইরে এসে বলল, আমি আসলে ভাইয়া আপনার কথা ভেবেই। আমি বলেছি আপনাকে ভাবতে। না, কিন্তু ভাইকে কোনোভাবেই বিয়ের জন্য রাজি করানো যাচ্ছে না, তাই একটু চেষ্টা করেছি আর কি, যদি কোনোভাবে। শুনুন ভাই, আমি আপনার ভাইয়ের কাছে অপরাধী আর নিজের পাগলামি এবং ব্যবহারের জন্য যথেষ্ট লজ্জিত। জীবনের এতগুলো বছর পর আমি এখন উপলব্ধি করতে পারি ঘর সংসার নামক বন্ধনটা আমার জন্য নয়। সময় অনেক পাল্টেছে ভাই, পাল্টেছি আমিও। যে ঘরকে আমি নিজের ঘর ভাবতে পারিনি, যে মানুষগুলোকে আপন ভাবতে পারিনি, যে ঘরে সম্মানের সাথে নিজের মত প্রকাশ করতে পারিনি, সেই ঘরে আবারও সম্মান পাবো এই ভুল ভাবনাটাকে মনে ঠাঁই দিতে পারি না। আর আমি এটাও চাই না সংসার নামক বন্ধনে আবারও জড়াই। আপনি প্লিজ এইসব নিয়ে আমাকে এবং আপনার ভাইকে কোনো ধরনের বিব্রতকর অবস্থায় ফেলবেন না। কিন্তু ভাবি, আবার ভাবি? আসলে কোনো আসলে নকলে নাই। আপনি এইসব নিয়ে আর কথা বলবেন না, এটাই আমার শেষ কথা। এরপরও যদি আপনি বাড়াবাড়ি কিছু করেছেন, আমি গ্রামের 10 জন মুরব্বি ডাকতে বাধ্য হব। আচ্ছা ঠিক আছে, আপনারা না চাইলে আমি জোর করার কে, কিন্তু কেন চান না সেটা কি একবার বলবেন? এখন আর ভাবে উচ্চারণ করলো না অরূপ। মিঠি দীর্ঘশ্বাস ছেড়ে বলল, জীবনে অভিজ্ঞতা কম হয়নি ভাই, ঘর সংসারের মায়া কাটিয়ে উঠেছে এখন। তাছাড়া যে মা সন্তানকে ডিভোর্স করিয়ে দিতে গলায় বটি তুলতে পারে, সেই মা আবারও গলায় বটি তুলবে না তার কি গ্যারান্টি? আমি মূলত কোনো ধরনের মানসিক অশান্তি আর চাই না, কারো দয়া ও করুণায় বাঁচতে চাই না। এমনকি আমার জন্য আপনাদের পরিবারে ঝামেলা হোক এটাও চাই না। রাখছি, ভালো থাকবেন। এইসব নিয়ে আর কথা না বাড়ালেই ভালো। রাতের খাবার আনতে বাজারে গিয়েছিল মিঠি। এখানে যেহেতু থাকবে না, রান্নাবান্না নিয়ে ঝামেলা করা দরকার নেই, তাই দুটো মানুষের জন্য অল্প স্বল্প খাবার কিনে নিয়েছে। রাতটা কেটে গেলে সকালেই রওনা দিবে, কিন্তু কপাল, এই রাতটাও যেন দীর্ঘ হওয়ার নাম নিয়েছে আজ। বলা নেই কওয়া নেই, হুট করে পথিমধ্যে হঠাৎ অর্ণবের সাথে দেখা হয়ে গেল। মাত্রই বাড়ি ছেড়ে বেরিয়েছে সে। অর্ণব তাকে দেখে অবাক হলো না, তবে মিঠির মিথ্যে কথাগুলো মনে পড়ায় হাসি পেল খুব। সময় পাল্টানোর সাথে সাথে মিঠি এখন শুধু স্বাবলম্বী হয়নি, যথেষ্ট আত্মমর্যাদা সম্পূর্ণ নারীতে পরিণত হয়েছে। তাই নিজের বর্তমান অবস্থান ও ভালোবাসা নিয়ে তিক্ত অভিজ্ঞতার পর অর্ণবকে দেখে নিজেকে দুর্বল করতে চায়নি এবং কারোর সামনে নিজেকে করুণার পাত্রে সাজাতে চায়নি। মিঠির বাচ্চাম ও পাগলামির পর তার এই নিজেকে শক্ত ও সাহসী রাখার ব্যাপারটা ভালো লেগেছে অর্ণবের। সে সাথে সে এটা বুঝেছে মিঠি অনেক পাল্টেছে। রাস্তাটা ছোট, অর্ণবের গাড়িটাই সম্পূর্ণ রাস্তা জুড়ে দেয়াতে মিঠি আটকে গেছে রাস্তায়। সমাধান অর্ণবেই দিল, গাড়িটা সামান্য পিছিয়ে মিঠির সামনের পথ সহজ করে দিল। মিঠি শুধু সৌজন্যবোধ থেকে হাসলো সামান্য। পাল্টা শেষ দেখা। অর্ণব গাড়ি বড় রাস্তার দিকে এগোতে চাইলে মিঠি পাশ থেকে বলল, পারলে আমাকে ক্ষমা করে দিবেন। ভ্রু কুঁচকে অর্ণব বলল, কেন? আমি শুধু আপনার সাথে অন্যায় করেছি বললে ভুল হবে। আপনার গোটা জীবনটা নষ্ট করে দিয়েছি। আপনি এর জন্য কাকে দায়ী করবেন জানি না, কিন্তু আমার নিজেকেই দোষী মনে হয়। একে তো পবিত্র সম্পর্ককে তুচ্ছ-তাচ্ছিল্য করেছি, সেই সাথে আপনার কাছ থেকে এত এত উপকার নিয়ে বিনিময়ে দিয়েছি শুধু মানসিক যন্ত্রণা। সত্যি বলতে সম্পর্কের প্রতি মায়া জন্মালেও আপনাকে ভালোবাসা হয়ে ওঠেনি। সেদিন যদি নুহাসের হাত ধরে পালিয়ে যাওয়ার সাহস করতাম, হয়তো আপনার জীবনটা বেঁচে যেত। আমি কিছু মনে রাখিনি। যদি তাই হয়, এবার অন্তত নিজের জন্য ভাবুন। অর্ণব উল্টো দিকে দৃষ্টি ঘুরিয়ে নিলে মিঠি বলল, আল্লাহ হাফেজ। উপর নিচ মাথা নাড়িয়ে মিঠিকে পিছনে রেখে গাড়ি স্টার্ট দিয়ে সামনে এগোলো অর্ণব। আস্তে ধীরে ড্রাইভ কন্ট্রোল করে বড় রাস্তায় উঠল। এরপর স্পিড বাড়িয়ে ক্রমশ দূরে চলে যেতে যেতে মনে মনে বিড়বিড়ালো, পর্যাপ্ত নিরাপত্তা দিয়েও শুনতে হয়
আমার মতো পুরুষের জন্যই নাকি মেয়েরা কোথাও নিরাপদ নয়। ভীষণ হাস্যকর। আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি মিঠি, কিন্তু সেদিনের সেই কথা আজও বলতে পারিনি। হয়তো কোনোদিন ভুলতে পারবো না, হয়তো নিজেকে কোনো মেয়ের নিরাপদ আশ্রয় ভাবতে পারবো না, হয়তো কারো ভরসা হয়ে উঠতে পারবো না। তাই ঘর সংসার আমার হবে কিনা এর নিশ্চয়তাও নেই। হারিয়ে যাওয়া মানুষকে ফিরে পাওয়ার তাড়নাও নেই। আর আপনার প্রতি আমার শ্রদ্ধা, সম্মান ও মায়া আছে, তবে ইগোর কাছে ভালোবাসাটা বোধহয় ফিকে হয়ে গেছে। বাসায় এসে অর্ণব লাগেজে কাপড় চোপড় ভরে কিছুদিনের জন্য লাপাত্তা হওয়ার সিদ্ধান্ত নিল। হসপিটালে জানালো জরুরি ভিত্তিতে নেটওয়ার্কের বাইরে যাচ্ছে, ফিরে এসে জয়েন করবে। এরপর ফোন সুইচ অফ করে আবারও গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো অজানার উদ্দেশ্যে, যেখানে সংসারে নেই, অশান্তি নেই, কোলাহল নেই, তেমনি একটা গন্তব্যে। রাঙ্গামাটি জেলার একটা বড় হসপিটালে থেকে রোগী দেখে বের হচ্ছিল মহিলা ডাক্তার হিয়া মঞ্জারিন। সে এখানকার একজন নিয়মিত ডাক্তার। কানাডা থেকে দেশে ফিরে নিজের আপন শহরে রোগীদের সেবা শুশ্রূষা দেওয়ার দায়িত্ব পালন করার পাশাপাশি বিভিন্ন নিচু পেশার মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে সে। প্রতিদিনের মতো আজও একজন সি সেকশনের রোগীকে দেখে মাত্রই রুম থেকে বেরিয়ে বারান্দা থেকে নেমে নিচে এসেছিল। এর মধ্যেই হুলস্থুল কাণ্ড শুনে ইমার্জেন্সির দিকে ছুটে এলো। স্ট্রেচারে একজন পেশেন্টকে রক্তাক্ত অবস্থা দেখে না চাইতেও কাছে এসে দাঁড়ালো। অমতি হিয়া যেন হাজার ভোল্টেজের শক খেলো। সমস্ত শরীর দুলে উঠল তার। ওখানেই থম মেরে দাঁড়িয়ে থাকলো সে। মুহূর্তের মধ্যেই নিজেকে সামলে নিয়ে হিয়া নার্সের কাছে জানতে চাইল, ওনাকে কোথায় পেয়েছো? রাস্তায় একটা দুর্ঘটনা ঘটেছে ম্যাম। বাস উল্টে খাদে পড়ে গেছে। তবে একটা প্রাইভেট কারে বসে থাকা এই পেশেন্টকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। জলদি ট্রিটমেন্ট শুরু করো। কিন্তু ম্যাম, ওনার তো গার্ডিয়ান কেউ নেই। গার্ডিয়ানের দরকার নেই, আগে ট্রিটমেন্ট শুরু করো। এমার্জেন্সিতে কোনো ডক্টর আছেন? ডক্টর রয়। হিয়া নিজেও নার্সের সাথে স্ট্রেচার ঠেলে ভেতরে প্রবেশ করলো। জখমটা কতটুকু এখনও স্পষ্ট নয়, তবে সমস্ত শরীর থেকে রক্ত ঝরছে। কাটাছেঁড়া সব জায়গায় ট্রিটমেন্ট দেওয়া শেষ হলে রোগীকে একটা কেবিনে শিফট করা হলো। ডিউটির সময় পেরিয়ে গেলেও হিয়া বাড়ি ফিরল না। রোগীর পাশের একটা চেয়ারে বসে ঝিমুতে লাগলো। এখনও তার কাছে সব অস্পষ্ট। রোগীর জ্ঞান ফিরল আরও ঘণ্টাখানেক পর। চোখ মেলে অস্পষ্ট স্বরে শব্দ করতেই হিয়া ঝড়ের বেগে ছুটে এলো সামনে। বেগের কিনার দিয়ে লটকে পড়া হাতটা সোজা করে বুকের কাছে রাখলো। ব্যান্ডেজযুক্ত কপালের এক পাশে ধীর স্থিরভাবে হাত বুলিয়ে ডাকলো, আরাফি, শুনতে পাচ্ছিস? এখন ঠিক আছিস না? কোথায় কষ্ট হচ্ছে ঠিক করে বল তো। কর্ণকুহরে আরাফি ডাক প্রবেশ করে মস্তিষ্কে প্রবল ধাক্কা মারলে ব্যথাতুর চোখ দুটো টেনে খুলল অর্ণব। একটা নিষ্পাপ হাসি ও একজোড়া চশমা পরিহিত মায়াবী চোখ দেখে নিজের চোখ দুটোকে ভালো মতো ঘষে নিয়ে বলল, মন তুই এখানে, আমি কোথায়? হিয়া স্বস্তির নিঃশ্বাস ফেলে হাসলো সামান্য। এরপর বলল, যাক, হুশ আছে তাহলে। আমি তো ভেবেছি বাংলা সিনেমার মতো স্মৃতিশক্তি গেল বোধহয়। কষ্টের মধ্যেও হেসে ফেলল অর্ণব। একটু স্থির হলো, তারপর বলল, দেশে ফিরলি কবে? লাস্ট ইয়ারে। আমাকে জানাসনি যে? হিয়া সে কথা শুনেও না শোনার ভান করে বলল, তোর বাড়ির ঠিকানা দে তো, ফোন করে জানাই। এত দূর এসে কেউ এমন করে দুর্ঘটনা ঘটায়? আমি তো জানতাম তুই খুব ভালো ড্রাইভ করিস, তাহলে এমনটা হলো কি করে? অর্ণব এত কথার উত্তর দিল না, শুধু বলল, কয়েকটা দিন আমার এখানেই ব্যবস্থা কর মন, তোর কাছে চিরকৃতজ্ঞ থাকবো। আর কোথাও এই নিয়ে নিউজ করার দরকার নেই, আমার বাড়িতেও খবর পাঠানোর দরকার নেই। আমি কিছুদিন নিজের মতো থাকতে চাই, একদম একলা। হিয়ার সন্দিহান চেহারায় প্রশ্ন ছুড়ল, হয়েছেটা কি আরাফি? তোকে আমি এত বছর ধরে চিনি, কখনো তো এত অসহায় মনে হয়নি, তবে আজ কেন? অর্ণব চোখ বন্ধ করে গভীর করে শ্বাস টেনে বাইরে তাকিয়ে রইল। হিয়া বুঝলো অর্ণব কোনো কথার উত্তর দিবে না, আগেও দিত না। যা কিছুই হোক, এই ছেলেটাকে এমন বিষণ্ণ চেহারায় দেখতে ভালো লাগছে না। অর্ণবকে নিশ্চুপ দেখে সেও আর কিছু জানার আগ্রহ দেখালো না, চুপটি করে পাশে বসে রইল। তার ঠোঁটে হাসি, কিন্তু মনের কোণে অসংখ্য প্রশ্নের মেলা। সে সাথে ভাগ্যের এই অদ্ভুত খেলা। যে মানুষ একবার হারায় তারও যে দেখা পাওয়া সম্ভব, এটা কি ভেবেছিল আগে? পিছনের কথা মনে করে হিয়া গুনগুনিয়ে গান ধরল, হারানো হিয়ারো
নিকুঞ্জ পথে কুড়ায়ে ঝরা ফুল একেলা আমি, তুমি কেন হাই আসিলে তাই সুখের সরগ হইতে নামি।